হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়াসিন সাহেব, কেমন আছেন? ইয়াসিন আলী। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, ভালো আছি। ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের পার্টিসিপেন্ট এখনো কম দেখতে পাচ্ছি। ইয়াসিন সাহেব কোত্থেকে জয়েন করেন? আমি ঢাকা থেকে স্যার। জবে আছেন নাকি ফুল টাইম স্টুডেন্ট? না, জবে আছি স্যার। কোথায়? ইসলামী ব্যাংকে। ও, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। কোন ব্রাঞ্চে বসেন আপনি? আমি হেড অফিসে। হেড অফিসে? জি স্যার। তো আমার ক্লাস কি আপনি প্রথম থেকে সবগুলোই অ্যাটেন্ড করছেন নাকি মিস গেছে কিছু? আসলে আমি ওই যে গত সেশনে একটা পরীক্ষা দেওয়ার কারণে প্রথম দিকে অ্যাটেন্ড করতে পারিনি স্যার, এটা মিসিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যেগুলো অ্যাটেন্ড করছেন ওগুলো আপনার ধরতে পারছেন, মোটামুটি বুঝতে পারতেছিলেন? না, আমি স্যার আপনার ক্লাস এনজয় করছি স্যার। রাইট। এবার কি পরীক্ষা দিয়েছিলেন? বিজনেসের একটা ম্যাথটা বাকি ছিল শুধু স্যার। আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে স্যার। গুড, ভেরি গুড। সো আমরা লাস্ট ক্লাসে ছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে ছিলাম। সেখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সম্বন্ধে জেনেছি, ইনভেন্টরি সম্বন্ধে জেনেছি। ওয়ার্কিং ক্যাপিটাল আপনাদের কি অবস্থা? আপনারা বাসায় কি দেখেছেন? সবাইকে বলছি সবাইকে বলছি, আপনারা বাসায় কেউ কি দেখেছেন ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেন্টরি দেখেছেন? আপনারা রিভিউ করেছেন একটু? স্যার আমি দেখতে পারি নাই, আমার সামনে বসে পরীক্ষা আছে তো, ওই জন্য টাইম পাচ্ছি না। ওকে, কিন্তু দেখতে হবে, না দেখলে তো একই সঙ্গে সঙ্গে আমরা যদি না গাই, অ্যাটলিস্ট আমার ক্লাসের পরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতেই হবে, নাহলে কিন্তু শেষ, না কিন্তু পরে আবার হারা যেতে পারেন আপনারা। এনিওয়েজ, লেটস গো, আমরা স্যার স্টার্ট আমি করি। চেষ্টা করতেছিলাম। না, আপনি সিরিয়াস, আমি বুঝতে পারি আপনার কথাবার্তাতে, বুঝতে পারি যে ইউ আর ভেরি সিরিয়াস, মাশাআল্লাহ। একটু লেগে থাকলে ইনশাআল্লাহ হয়ে যাবে। খুব কঠিন কিছু না, হ্যাঁ, খুব কঠিন কিছু না। আপনার তো মনে হয় সুমি ফুল টাইম স্টুডেন্ট, আমি যেটুকু মনে করি, একটু জানতে পেরেছি। সো জি স্যার। একটু 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 ধরে রাখলেই, একটু কষ্ট করলেই এটাতে ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। আমি স্ক্রিন শেয়ার করে চলে যাচ্ছি ক্লাসে। সবাই আস্তে আস্তে জয়েন করুক, সুবিধা নাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? স্যার চ্যাপ্টার 15 শেষ হয়েছে। চ্যাপ্টার 15তে ছিল ইনভেন্টরি, তার আগে ছিল ওয়ার্কিং ক্যাপিটাল। তো এমনিতে আমরা একটু আলোচনা করি প্রথমে শুরুর আগে। ওয়ার্কিং ক্যাপিটালে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা বের করার জন্য আমরা কিভাবে বের করার, আমাদের সূত্রটা কি ছিল একটু রিভিউ করুন তো, বলেন তো। ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা কিভাবে বের করতে পারি? এনিওয়ান, কিভাবে ওয়ার্কিং ক্যাপিটালটা বের করা যায়? চ্যাপ্টার 14 থেকে বলছিলাম। আমি একটু বলি, কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস দুইটা ফ্যাক্টর এখানে কাজ করে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা কিভাবে আসি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ঠিক কি না? জি স্যার। আরেকটা আছে কুইক টেস্ট রেশিও। হ্যাঁ, কুইক টেস্ট রেশিও, ওটা তো মানে কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটিস এর তুলনা করার জন্য রেশিওগুলো বের করি আমরা। আমার কথা হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটালটা বের করার জন্য আমাদের লাগে কি, কারেন্ট অ্যাসেটস এর কম্পোনেন্ট গুলো এবং কারেন্ট অ্যাসেটস এর কম্পোনেন্ট গুলো। তো কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যেই টাকাটা থাকে, যেই অ্যামাউন্টটা আসে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। মানে ওয়ার্কিং ক্যাপিটাল মানে তাহলে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আছে? কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে আমাদের? ইনভেন্টরি থাকে না?
জি স্যার, রিসিভেবল থাকে, রিসিভেবল থাকে, ক্যাশ ইনভেন্টরি থাকে, থাকে, ক্যাশ থাকে, কারেন্ট, জি স্যার, ক্যাশ থাকে। আর লাইবিলিটির মধ্যে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল থাকে, তাই না? জি আদার্স স্যার, পেয়েবল থাকতে জি পারে। স্যার। সো এই হচ্ছে কি রিসিভেবল হচ্ছে আমাদের। আবার ইনভেন্টরির মধ্যে তিনটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, কি কি ছিল সেগুলো? তিন ধরনের ইনভেন্টরি আমরা আলোচনা করেছিলাম, কি কি ধরনের ইনভেন্টরি এগুলো? Material inventory, raw material inventory, working হ্যাঁ। process inventory, finished goods inventory. হ্যাঁ, তাহলে ইনভেন্টরি নিয়ে আমাদের একটু বেশি চিন্তা ভাবনা। আর ইনভেন্টরি ক্যাশ এবং আদার রিসিভেবলস এর মধ্যে সবচেয়ে দেরিতে কোন কারেন্ট অ্যাসেটটা আমাদের ক্যাশ হয়? So inventory. ইনভেন্টরিতে। তাহলে কুইকলি হয় কোনটা? Accounts ইনভেন্টরি receivable. বাদ দিয়ে যা থাকে ওগুলো কুইকলি হয় সাধারণত। হ্যাঁ, সাধারণত এই মানে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এফডিআই হতে পারে, শেয়ার ইনভেস্টমেন্ট হতে পারে, সেগুলোতে আমরা খুব তাড়াতাড়ি আমরা কুইকলি আমরা করে ফেলতে পারি, ক্যাশ করে ফেলতে পারি। এই হচ্ছে মোটামুটি। আর পেয়েবল। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আসলে টোটাল আলোচনার মধ্যে এই কম্পোনেন্ট গুলাই, ক্যাশ, ইনভেন্টরি নিয়ে আলোচনা, ক্যাশ নিয়ে আলোচনা, রিসিভেবলস নিয়ে আলোচনা, পেয়েবলস নিয়ে আলোচনা। দ্যাটস অল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের পুরোই কভার করা যায়। আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে কিছু, ওগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে লাস্ট চ্যাপ্টারে হতে পারে। সো ওয়ার্কিং ক্যাপিটালের প্রত্যেকটা সেগমেন্টেই আমাদের কিন্তু একটা ব্যালেন্সিং অ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। এটা কি মনে আছে আপনাদের? মতো আলোচনা ছিল লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। Profit. প্রত্যেকটা ওয়ার্কিং ক্যাপিটালের প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি ব্যালেন্সিং অ্যাক্ট যেটাকে বলে, ব্যালেন্সিং অ্যাক্ট লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি, এই ব্যালেন্সিং অ্যাক্টটা কিন্তু প্রথমেই আপনারা দেখতে পাবেন। ইনভেন্টরিতে আমরা দেখতে পেয়েছিলাম প্রথম দিকে। এখন আমরা আজকে ক্যাশ কন্ট্রোলে যাচ্ছি, ক্যাশ কন্ট্রোলেও দেখবেন যে এটা আসবে। সো ক্যাশ কন্ট্রোলে এক মিনিট, আমরা এখন কজন আছি এখানে ক্লাসে? আপনি কি দেখতে পাচ্ছেন কেউ? 13 জন স্যার, 13 জন। 13 জন। ওকে, কোনো অসুবিধা নেই। তো আমরা ওয়ার্কিং ক্যাপিটালে প্রথমে ক্যাশ কন্ট্রোলে আমরা কি পড়বো আজকে? অ্যানালাইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ক্যাশ কন্ট্রোল। আমরা হচ্ছে ক্যাশ কন্ট্রোল নিয়ে, ক্যাশ কন্ট্রোল, ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো। তো এখানে থাকবে অ্যানালাইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন এন্ড আইডেন্টিফাই এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট। আর কম্পোনেন্ট হবে এখানে এই চ্যাপ্টারে যে অ্যানালাইজ ক্যাশ ফ্লো ফোরকাস্ট, ক্যাশ ফ্লো ফোরকাস্ট ওভার এ 12 month পিরিয়ড। আর এটা হচ্ছে ডিসকাস মেজার্স টু ইমপ্রুভ ক্যাশ ফোরকাস্ট সিচুয়েশন। আমাদের ক্যাশ ফোরকাস্ট সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের কিছু মেজার আছে, সেগুলো নিয়ে আলোচনা। আচ্ছা, আমার এখানে খুব নয়েজ হচ্ছে আজকে, পাশে কোথায় কোথায় বিয়ে সাথে ড্রামস টামস বাজতেছে আর কি। আপনার কি ডিস্টার্ব হচ্ছে না শুনতে পাচ্ছেন মোটামুটি? জি স্যার, নয়েজটা শুনতে পাচ্ছি। এটা আমার ভয়েসটা কি এই নয়েজের চেয়ে বেশি কিনা সেটা বলুন। স্যার আপনার ভয়েস বুঝতে পারতেছি, সমস্যা হ্যাঁ, ঠিক হচ্ছে আছে, না। তাহলেই হবে। এখন মনে করেন যে পাশে যে ড্রামস বাজতেছে সেটাকে আমরা মাথা থেকে ফেলে দিয়ে আমার ভয়েস থেকে আপনারা ফোকাস করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, কিছু করার নাই, এনভায়রনমেন্টের মধ্যে, এনভায়রনমেন্ট পলিসির মধ্যে পড়ে গেছি, কিছু করার নেই স্যার। তো যাই হোক, তো ক্যাশ কন্ট্রোলের মধ্যে কি আছে, এই চ্যাপ্টার ওয়ার্কিং কি আছে দেখবো আমরা। রিজনস ফর হোল্ডিং ক্যাশ, আমরা কেন ক্যাশটাকে হোল্ড করব। দেন ক্যাশ বাজেট, ক্যাশটাকে বাজেট করার সময় আমরা কি কি দেখবো। এর মধ্যে দুটো আছে, ক্যাশ বাজেট প্রিপারেশন আর ইন্টারপ্রিটেশন। ক্যাশ বাজেট করার পরে এই প্রিপারেশন করে ওটাকে ইন্টারপ্রেট করতে পারাটা, এটা শিখবো আজকে। এটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট আমাদের আজকে শেখার। তারপর ইউজিং স্প্রেডশিট তো মানে জানি এক্সেল ফরম্যাটে যেটা করে স্প্রেডশিট এন্ড কম্পিউটার দিয়ে করে। আর ইমপ্রুভিং দা সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কিভাবে করব। তো মেইনলি হচ্ছে ক্যাশ বাজেট নিয়ে আলোচনা হবে আজকে আমাদের। আমরা বাজেটিং করেছিলাম চ্যাপ্টার কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার 13 না 14, চ্যাপ্টার 12 এ নাকি বাজেটিং করেছিলাম আমরা। মাস্টার বাজেট করার কথা মনে আছে আপনাদের? মাস্টার বাজেট, ক্যাশ বাজেট, জি স্যার। প্রোডাকশন বাজেট, সেলস বাজেট করেছিলাম না আমরা, বলেন ওগুলো মনে আছে আপনাদের? করেছি। বাজেটিংটা আমাদের এই ক্যাশ বাজেটটা ওটার বাইরে কিন্তু কিছু না। হ্যাঁ, ফুল ওই কনসেপ্টটাই এখানে আমাদের কাজে আসবে। তার মানে এক চ্যাপ্টারের ওই ক্যাশ বাজেটটা, ওই বাজেটিং চ্যাপ্টারে যদি ভালো মতো পড়েন তাহলে আমাদের ক্যাশ বাজেটটা কোনো ঝামেলা নাই আর।
The reasons for holding cash কি আমরা কেন cash hold করব? Although cash needs to be invested to earn returns, businesses need to keep a certain amount readily available. কিছুটা amount আমাদের কিছু টাকা আমাদের অবশ্যই readily সবসময় available থাকতে হয়। কেন? The reasons are transactions motive. The reasons include transactions motive, precautionary motive, investment motive. Failure to carry sufficient cash levels can lead to loss of settlement discounts, loss of supplier goodwill, poor industrial relations, and potential liquidation. So, motive গুলো একটু জানি কি মোটিভে আমরা ক্যাশ হোল্ড করব। ক্যাশ ইজ সিকিউরড ফর এ নাম্বার অফ রিজনস। এটা হচ্ছে ট্রানজাকশনস মোটিভ, এটা হচ্ছে প্রিকশনারি মোটিভ, আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট মোটিভ। ট্রানজাকশন মোটিভস এর মধ্যে ক্যাশ সিকিউরড টু মিট ডে টু ডে এক্সপেন্সেস, ফর এক্সাম্পল পেরোল, পেমেন্ট অফ সাপ্লাইজ, সাপ্লায়ার, এটসেট্রা। এটা হচ্ছে ট্রানজাকশনের জন্য আমাদের লাগে। প্রিকশনারি মোটিভ, প্রিকশন মানে কি? প্রিকশনের বাংলা শব্দ কি? পূর্ব সতর্কতা স্যার। পূর্ব সতর্কতা, রাইট। প্রিকশনারি মোটিভ, ক্যাশ হেল্পস টু গিভ আ cushion against give a precaution against unplanned expenditure. The cash equivalent of buffer inventory. Unplanned expenditure যদি হয় তার against a precautionary motive হতে পারে, এটা আমাদের যেটা লাগে। যেমন বাফার স্টক লাগতে পারে, বাফার ইনভেন্টরির সামনে আলাদা করেছি, হঠাৎ করে আমাদের একটু বেশি ইনভেন্টরি লাগতে পারে, তখন ক্যাশ টাকা লেগে যেতে পারে। লিড টাইম, বাফার ইনভেন্টরি সম্বন্ধে মনে আছে আপনাদের? হোয়াট ইজ বাফার ইনভেন্টরি? যখন এসে গেল একটু বলেন দেখি, বাফার ইনভেন্টরি কি জিনিস? যদি লিড টাইম আমাদের বড় হয়, লম্বা লিড টাইম হয়, এক্সেস লিড টাইম হয়, তখন আমাদের যদি এক্সট্রা কোনো ইনভেন্টরি রাখতে হয়, সেটা হচ্ছে বাফার ইনভেন্টরি। লিড টাইম অনুযায়ী হিসাব করতে হয়। ইনভেস্টমেন্ট মোটিভ, ক্যাশ কেপ্ট অ্যাভেলেবল টু টেক অ্যাডভান্টেজ অফ মার্কেট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। হ্যাঁ, মার্কেট অ্যাডভান্টেজ থাকে অনেক সময়, মার্কেট ইনভেস্টমেন্ট অনেক সময় অপরচুনিটিস থাকে, হ্যাঁ, সেখানে আমাদের অনেক সময় ক্যাশ থাকে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট মোটিভ। The cost of running out of cash depends on the firm's particular circumstances, but may include not being able to pay debts as they fall due, which can have serious operational repercussions. যাই হোক, এগুলো সম্বন্ধে মোটামুটি আমাদের reasons for holding cash. Then efficient cash management. The amount of cash available to an entity at any given time is largely dependent on the efficiency with which cash flows are managed. The key principles of cash management are: collect debts as quickly as possible, pay suppliers as late as possible, bank cash takings promptly. তাহলে আমাদের এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট করতে হলে কি হবে? আমাদের যে ডেট গুলো আছে, আমাদের ওগুলোকে কালেক্ট করতে হবে খুব তাড়াতাড়ি, as soon as possible. যদি আমরা ডেট গুলোকে সমাধান করতে পারি, তাহলে আমাদের ক্যাশটা বেড়ে গেল। পে সাপ্লায়ার্স as late as possible. সাপ্লায়ারদেরকে আমরা যত বেশি দেরিতে করে পে করব, তত বেশি আমার কাছে ক্যাশ থেকে যাবে। and bank cash takings promptly. ব্যাংক থেকে তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসুন। Once again, the firm faces a balancing act. এখানেও কিন্তু ব্যালেন্সিং একটা কথা বারবার বলেছি, প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের ব্যালেন্সিং একটা আছে। Liquidity versus profitability. Liquidity का balancing act में liquidity का कौन? Ability to pay bills as they fall due and take advantage of opportunities at once. Our profitability key, minimizing the holding of cash and idle assets, better invested. যদি আমাদের ক্যাশ হোল্ডিংটা আমরা মিনিমাইজ করে আমরা যদি একটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি পেয়ে যাই, যখন ইনভেস্টমেন্ট যদি করে দিই, তাহলে তো আমরা ওখান থেকে কিছু প্রফিট আর্ন করতে পারি। সুতরাং সেখানে আমাদের একটা প্রফিটেবিলিটি চলে আসতে পারে, সুতরাং প্রফিট আমাদের বাড়তে পারে, আর্নিংটা বাড়তে পারে। সো লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি, এটা হচ্ছে ব্যালেন্সিং অ্যাক্ট ক্যাশের ক্ষেত্রে। Remember to consider the motives for holding cash and the liquidity versus profitability trade-off in a question that asks for a discussion of cash management. যদি কোনো ক্যাশ ম্যানেজমেন্ট সম্বন্ধে ডিসকাশন বলতে চাই আপনাদেরকে, তাহলে অবশ্যই এই লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি
এই মোটিভের কথা, হোল্ডিং ক্যাশের মোটিভের কথা, এই ট্রেড অফের কথা, এগুলো আপনারা উল্লেখ করেই আলোচনা করবেন, সেটা বলে দিচ্ছি। তারপরে হচ্ছে ক্যাশ বাজেটস এন্ড ক্যাশ ফ্লো ফোরকাস্ট। ক্যাশ বাজেটটা কি জিনিস আর ক্যাশ ফোরকাস্টটা কি জিনিস? Cash forecast is an estimate of cash receipts and payments for a future period under existing conditions. এগুলো আমরা বুঝতে ফোরকাস্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম, এখন ভেরি কমন কিছু না, জানার কিছু নাই এখানে। ক্যাশ ফোরকাস্ট সম্বন্ধে বুঝতেছি আমরা যে আমাদের ক্যাশ রিসিপ্ট এন্ড পেমেন্ট সম্বন্ধে ফিউচার একটা পিরিয়ডের একটা এক্সিস্টিং একটা কন্ডিশন অনুযায়ী এস্টিমেট করা, এটা হচ্ছে ফোরকাস্ট। আর বাজেট হচ্ছে কি? ক্যাশ বাজেট ইজ এ কমিটমেন্ট টু এ প্ল্যান ফর ক্যাশ রিসিপ্টস এন্ড পেমেন্টস। একটা প্ল্যানের আমরা রিসিভ কত করব, কত ক্যাশ রিসিভ করব, কত পেমেন্ট করব, একটা কমিটমেন্ট করে একটা বাজেট করাটাই হচ্ছে কমিটমেন্ট করাটাই হচ্ছে বাজেট করা ফর এ ফিউচার পিরিয়ড, আন্ডারটেকিং এনি অ্যাকশন নেসেসারি টু ব্রিং দ্য ফোরকাস্ট into line with the overall business plan. Cash budgets are used to assess and integrate operating budgets, plan for cash shortages and surpluses, compare with actual spending. দেখেন আমি কিন্তু থিওরি নিয়ে আপনাদেরকে বারে থিওরিকে আমি বেশি ফোকাস করতে চাচ্ছি। আমি চাই যে আপনারা ভালো মতো থিওরিটা করবেন, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে অঙ্ক করার কোনো বিষয় না, একদম ফুল আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এখন দেখেন যেটা ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি, এতক্ষণ জানলাম ক্যাশ সম্বন্ধে, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি। ক্যাশ ফোরকাস্ট ক্যান বি প্রিপেয়ার্ড বেসড অন দুইটা ওয়েতে ক্যাশ ফোরকাস্ট করা যায়, বেস করা যায় দুইটা ওয়েতে। কিভাবে করা যায়? বেসড অন রিসিভস এন্ড পেমেন্টস ফোরকাস্ট আর বেসড অন ব্যালেন্স শিট। দুইভাবে আমরা ক্যাশ ফোরকাস্টটা করতে পারি। তো রিসিভস এন্ড পেমেন্ট ফোরকাস্টটা কিভাবে করে? দিস ইজ এ ফোরকাস্ট অফ ক্যাশ রিসিভ। ভালো মতো বুঝেন কিন্তু জিনিসগুলো, আমরা কিন্তু মূল জায়গায় চলে আসছি। ক্যাশ ফোরকাস্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে রিসিভস এন্ড পেমেন্টস ফোরকাস্ট, আর হচ্ছে ব্যালেন্স শিট ফোরকাস্ট। রিসিভস এন্ড পেমেন্টস ফোরকাস্টটা দিস ইজ এ ফোরকাস্ট অফ ক্যাশ রিসিভ and payment based on predictions of sales and cost of sales and the timings of the cash flows relating to these items. তাহলে কয়টা জিনিস বলবো? Cash receipts and payments based on কয়টা জিনিস বলবো? Predictions of sales একটা পেলাম, সেলস এর প্রেডিকশন করতে হবে। তারপরে কস্ট অফ সেলস যেটা পেলাম, আর হচ্ছে টাইমিংস অফ দ্য ক্যাশ ফ্লো, টাইমিংস অফ দ্য ক্যাশ ফ্লো, তিনটে জিনিস পাইলাম। তাহলে সেলস এর অ্যামাউন্ট, কস্ট অফ সেলস এর অ্যামাউন্ট এবং টাইমিংস, এগুলোকে আমরা হিসাব করলে এগুলোকে বেস করে আমরা রিসিপ্ট ফোরকাস্ট করব, ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্টস এর ফোরকাস্টিং করতে পারি। আর হচ্ছে ব্যালেন্স শিট ফোরকাস্ট। দিস ইজ এ ফোরকাস্ট ডেরিভড ফ্রম প্রেডিকশনস অফ ফিউচার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে যে আমাদের ফিউচার, ব্যালেন্স শিটের মধ্যে যে সমস্ত আইটেম থাকবে সেকে আমরা ফিউচার আইটেমের ফিউচার আমারগুলোকে প্রেডিকশন করবো। একটা prediction of future balance sheets. Predictions are made of all items, সব আইটেমের প্রেডিকশন করব except cash ছাড়া বাকি সবগুলো আইটেম করব আমরা প্রেডিকশন করব, which is then derived as a balancing figure. Assets and liabilities সবগুলো যখন প্রেডিকশন করে ফেলবো তখন ওটা ব্যালেন্সিং ফিগারটা যেটা আসবে সেটাই আমাদের ক্যাশ টাকা। সুতরাং ক্যাশের কোনো প্রেডিকশন করার দরকার হচ্ছে না। You could be asked to do either of these in the exam. এক্সামিনেশন মানে যে কোনো একটা ওয়েতে আপনার করতে বলতে হতে পারে, যেটা বলবে সেটার জন্য ইনফরমেশন সেভাবে দিয়ে রাখবে। দো ইট ইজ মোস্ট লাইকলি টু বি এ রিসিপ্ট এন্ড পেমেন্টস ফোরকাস্ট, ওই এক নম্বরটাই সাধারণত দিয়ে থাকে। বাট ব্যালেন্স শিটটাও কিন্তু আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা ইনডেপথে শিখতে চাইলে, বুঝতে চাইলে ব্যালেন্স শিটের বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট। প্রিপেয়ারিং ফোরকাস্ট ফ্রম, তাহলে প্রথমটা দেখি আমরা, প্রিপেয়ারিং ফোরকাস্ট ফ্রম প্ল্যান্ড রিসিপ্টস এন্ড পেমেন্টস। এই যে প্রথম ধাপটা দেখি কিভাবে করি। এভরি টাইপ অফ ক্যাশ ইনফ্লো এন্ড, কেউ কি কিছু বলছিলেন? আমি বলছিলাম স্যার, এই ব্যালেন্স শিটটা স্যার আসলে একটু যদি মানে আমি এখন ক্লিয়ার না স্যার, ব্যালেন্স শিটের প্রেডিকশনটা স্যার। ব্যালেন্স শিটের প্রেডিকশন আমরা দুই ধাপে ক্যাশ এটা করতে পারি। প্রথমটা বলছি স্যার, রিসিপ্ট পেমেন্টটা বলছি, ব্যালেন্স শিটেরটা বলছি না স্যার। ব্যালেন্স শিটের মধ্যে আমাদের যে সমস্ত ওই যে অ্যাসেটস লায়াবিলিটিস গুলো আছে সেগুলার উঠানামাকে, সেগুলার ইনক্রিজিং বা ডিক্রিজিং গুলোকে হিসাব করে তারপরে ওইটার সঙ্গে আমরা ক্যাশটাকে বের করতে পারবো। যখন আমরা এক্সাম্পলে যাব তখন একদম ক্লিয়ার হবে। হ্যাঁ, দোনোবেতে যাই, দোনোবেতে পারা যাবে। যখন ব্যালেন্স শিটে যাবো তখন আপনারা এই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। ইনভেন্টরি ইনক্রিজ, ইনভেন্টরি ডিক্রিজ, এটা একটা ক্যাশের একটা ওঠানামা হবে। ওয়ার্কিং ক্যাপিটাল
ইনভেন্টরি তারপরে আপনার রিসিভেবলস পেবেলস যে ডিফারেন্সটা ডিক্রিজ ইনক্রিজ হয় ওতে ক্যাশের কিছু ইনভলভমেন্ট অবশ্যই হয়, সেভাবে হিসাব করতে হয় আর কি। এক্সাম্পল যখন যাব তখন বুঝতে পারবেন। কে বলছিলেন কথাটা? সোহেল বলছিলাম, সোহেল রানা। চলে আসো। তো এখন তাহলে আমরা প্ল্যান রিসিপ্টস এন্ড পেমেন্টটা কিভাবে করব সেটা আগে বুঝে নিই। Every type of cash inflow and receipt along with their timings must be forecast. Every type of cash inflow and receipts along with their timings. Come on. Note that cash receipts and payments differ from sales and cost of sales in the income statement because কি কারণে ডিফার করে ক্যাশ ফ্লোটা, ক্যাশ রিসিপ্ট পেমেন্টটা? বিকজ নট অল ক্যাশ রিসিপ্টস অর পেমেন্ট, ভালো মতো বুঝেন কেন। নোট দ্যাট ক্যাশ রিসিপ্টস এন্ড পেমেন্টস differ from sales and cost of sales in the income statement because at number note not all cash receipts or payments affect the income statement. For example, the issue of new share or the purchase of a non-current asset. Ọথবা some income statement items are derived from accounting conventions and are not cash flows. For example, depreciation or the profit loss on the sale of a non-current asset. But the timing of cash receipts and payments does not coincide with the income statement accounting period. Timing ta accounting period মানে কি? মনে করেন for January to December একটা accounting period বা June to July accounting period না? তো টাইমিংটা ক্যাশ রিসিপ্ট পেমেন্ট টাইমিংটা হয়তো বা 2 অ্যাকাউন্টিং পিরিয়ডের বাদ হয়ে যেতে পারে বা 3 অ্যাকাউন্টিং পিরিয়ডে হয়ে যেতে পারে। তাহলে the timing of cash receipts and payments does not coincide with the income statement accounting period. For example, sales is recognized in the income statement when the invoice is raised, yet the cash payment from the receivable may not be received until the following period or later. তারপরে bad debts will never be received in cash and doubtful debts may not be received. Bad debts গুলা কখনই আমরা পাবো না ক্যাশে, আর ডাউটফুল ডেবসটা নাও পেতে পারি। When you are forecasting the cash receipt from debtors, you must remember to adjust for these items. So the following approach should be adopted for examination questions. আমরা কিছু অ্যাপ্রোচে যাব, একটা প্রফর্মা করব। প্রথমে স্টেপ 1 2 3 তিনটা স্টেপ দিছে না, তারপর আমরা একটা অঙ্ক করলে একদম ক্লিয়ার হবে। Step 1 হচ্ছে prepare a proforma. Step 2 হচ্ছে fill in the simple figures. Step 3 হচ্ছে work out the more complex figures. তো দেখি তাহলে কি বলছে এখানে, আগে ভালো মতো বুঝিনি তারপরে एग्जांपल করলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। Prepare a proforma. There is no definitive formal format that should be used for a cash budget. মনে আছে আমরা ক্যাশ বাজেট করার সময় এই কথাটা কিন্তু তখনও আমরা জেনেছিলাম যে ক্যাশ বাজেট আসলে কোনো ডেফিনিটিভ ফরম্যাট নাই। মনে আছে কার কার বলেন? নাকি কারোরই মনে নেই? আমরা যখন ক্যাশ বাজেট চ্যাপ্টার পড়েছিলাম তখন কিন্তু এই কথাটা ওখানেও লেখা ছিল যে there is no definitive format for cash budgeting. হ্যাঁ, however whichever format you decide to use, it should include the following. যে কোনো ভাবে করেন এগুলা কিন্তু নিচের গুলো কিন্তু ইনক্লুড করতে হবে। কি কি? A clear distinction between the cash receipts and cash payments for each control period. What is the meaning of control period? Control period মানে কি কেউ বলতে পারবেন? স্যার এটা কি আমাদের যে জি বলেন অ্যাকাউন্টিং ইয়ার, यस অ্যাকাউন্টিং ইয়ারই, ওটাই আমার কন্ট্রোল পিরিয়ড ধরলাম। A clear distinction between the cash receipts and cash payments for each control period. Your budget should not consist of a jumble of cash flows. It should be logically arranged with a subtotal for receipts and a subtotal for payments. তাহলে কি করব? যতগুলো রিসিপ্ট আছে লজিক্যালি আমরা আগে প্রথমে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে একটা সাবটোটাল করব। আমরা কিন্তু ক্যাশ বাজেটে এই কাজটা করেছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? ক্যাশ বাজেটে আমরা এই কাজটাই করেছিলাম। আমরা আগের চ্যাপ্টারটাতে ক্যাশ বাজেট চ্যাপ্টার বাজেটিং চ্যাপ্টার ছিল, কত চ্যাপ্টার ছিল? চ্যাপ্টার 13 না 12 ছিল নাকি? বাজেটিং ফ্রেমওয়ার্ক চ্যাপ্টার 9 এ ছিল। চ্যাপ্টার 9 চ্যাপ্টার 10 চ্যাপ্টার 9 এ আমরা বাজেটিং করেছিলাম না?
ওখানে আমরা এই জিনিসটা করেছিলাম। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা সাবটোটাল করব লজিক্যালি আগে অ্যারেঞ্জ করে সব রিসিপ্টগুলোকে, এবং সব পেমেন্টগুলো লজিক্যালি রিসিভ করবো, এবং রিসিভ পেমেন্টে সাবটোটাল করব। তারপর কি করব, আ ফিগার ফর দ্য নেট ক্যাশ ফ্লো ফর ইচ পিরিয়ড। তারপরে ওই নেট ক্যাশ ফ্লো মানে প্লাস মাইনাস করে যেটা আসবে সেটা নেট ক্যাশ ফ্লো ফিগারটা বেরোবে। ইট কুড বি আর্গুড দ্যাট দিস ইজ নট অ্যান এসেনশিয়াল feature of a cash budget. However, you will find it easier to prepare and use a cash budget in an examination if you include the net cash flow. Net cash flow টা যদি আপনি বের করে নেন, it is easier. ঠিক আছে, ফরম্যাটটা একটু পরে নিচে দেখবো ফরম্যাটটা। Also, managers find in practice that a figure for the net cash flow helps to draw attention to the cash flow implications of their actions during the period. Number 3, the closing cash balances for each control period. Closing টা বের করব each control period জন্য। The closing balance for each period will be the opening balance for the following period. আমার এই বছরের বা এই মাসের জানুয়ারি মাসের শেষে যেটা ক্লোজিং ব্যালেন্স বের হবে সেটা তো আমার ফেব্রুয়ারি মাসের ওপেনিং ব্যালেন্স। ফেব্রুয়ারি মাসের যেটা ক্লোজিং ব্যালেন্স সেটা মার্চ মাসের ওপেনিং ব্যালেন্স। সো এই জন্যই দ্য ক্লোজিং ব্যালেন্স ফর ইচ কন্ট্রোল পিরিয়ড বের করবো আমরা। The closing balance for each period will be the opening balance for the following period. তাহলে টাইপিক্যালি এটা কি ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে, মান্থ 1 2 3 4 টা মনে করেন 4টা মানের জন্য 4টা মাসে করলাম, রিসিভ গুলো করলাম ফিউ আইটেমস, হ্যাঁ ফিউ লাইনস, এক দুদিনের লাইন থাকবে, হ্যাঁ রিসিভ গুলো মান্থ 1 এ 1 2 তে 3 তে 4 এ কি হবে রিসিভ গুলো লিখলাম। তারপরে টোটাল প্রত্যেক মান্থের টোটাল রিসিভ কত সব টোটাল করলাম। ঠিক একইভাবে পেমেন্টস এরও কয়েকটা লাইন হবে, ফার্স্ট মান্থে কি, সেকেন্ড মান্থে কি, থার্ড মান্থে কি, ফোর্থ মান্থে কি এভাবে করবো। তারপর সাবটোটাল হবে একটা, তারপরে এই সাবটোটাল থেকে রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিয়ে আমার নেট ক্যাশ ফ্লোটা বের হয়ে যাবে। নেট ক্যাশ ফ্লো যখন বের হবে তখন আমি এটার সঙ্গে আমার ওপেনিং ব্যালেন্স আগের মাসের যে ক্লোজিং ব্যালেন্স থাকবে, ফর এক্সাম্পল যদি 1 মান্থ হয় 1 ইয়ার হয় তাহলে আগে প্রিভিয়াস ইয়ারের ওপেনিং ক্লোজিং ব্যালেন্সটা এই বছরের ওপেনিং ব্যালেন্স হবে। বা যদি 2 এর ক্ষেত্রে খেলেন, 2 এর মধ্যে ওপেনিং ব্যালেন্স কি হবে, 1 এর ক্লোজিং ব্যালেন্সটা 2 এর ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। এভাবে আগাবো, এভাবে আগে আমাদের তারপরে ক্লোজিং ব্যালেন্সটা প্রত্যেক মাসে একটা আমরা পেয়ে যাব। স্টেপ 3 তে fill in the simple figures. Some payments needs only a small amount to work to identify the correct figure and timing, and can be entered straight into the pro forma. These would usually include wages and salaries, fixed overhead expenses, dividend payments, purchase of non-current assets. Purchase of non-current assets কিন্তু non-current asset মানে কি, fixed asset. হ্যাঁ তাহলে ওইগুলো যদি পারচেজ করি সেক্ষেত্রে এগুলা আসতে পারে, ক্যাশ টাকা চলে যাবে তখন। দেন ওয়ার্ক আউট দ্য মোর কমপ্লেক্স ফিগার্স। এরপরে কমপ্লেক্স ফিগারগুলো আমরা করব। দ্য ইনফরমেশন অন সেলস এন্ড পারচেজেস ক্যান বি মোর টাইম কনজিউমিং টু ডিল উইথ। ফর এক্সাম্পল, টাইমিংস ফর বোথ সেলস এন্ড পারচেজেস মাস্ট বি ফাউন্ড ফ্রম ক্রেডিট পিরিয়ডস। তাহলে ক্রেডিট পিরিয়ড একটা কথা আছে, হ্যাঁ ওই যে সেলস এবং পারচেজের যে ক্রেডিট পিরিয়ড আছে টাইমিং সেখান থেকে আমাদের বের করতে হবে কোন টাইমে কোন মাসে কি। মনে করেন আমার মানে আমার সেলস করছি, সেলস করার মধ্যে দেখা যাবে আমার সেলস এর পেমেন্টটা এই মাসে যে সেল আগামী মাসে টাকা পাবো, তাহলে আমি এই মাসের সেলে কত পার্সেন্ট, একটা পার্সেন্ট যদি বলে দেয় যে আগামী মাসে 50% টাকা পাবো, এই মাসে 50% টাকা পাবো, সেক্ষেত্রে আমি সেভাবে হিসাব করতে হবে। পার্চেজের ক্ষেত্রেও তা, যে আমি পার্চেস করলাম এই মাসে, পেমেন্টটা হবে 2 মাস পরে। ফর এক্সাম্পল জানুয়ারি মাসে পার্চেস করলাম, মার্চ এপ্রিলে গিয়ে ফেব্রুয়ারি মার্চে গিয়ে পেমেন্ট হবে, মার্চে এপ্রিল ফেব্রুয়ারি মার্চে গিয়ে ধরেন 50% পেমেন্ট হবে, তাহলে 50% আর আমি ওই মাসে দিব, আর 50% যদি এই মাসে পেমেন্ট থাকে তাহলে এই মাসে দিব। সেভাবে আমার টাইমিংটা ঠিক করতে হবে। টাইমিংস ফর বোথ সেলস এন্ড পারচেজেস মাস্ট বি ফাউন্ড ফ্রম ক্রেডিট পিরিয়ডস। তারপর ভ্যারিয়েবল ওভারহেডস may require information about production levels. Production level এর উপরে ভ্যারিয়েবল ওভারহেডটা নির্ভর করে অনেক সময়, সেটা আমাদের দেখতে হবে যে কোনো ইনফরমেশন আছে কিনা। সো ভ্যারিয়েবল ওভারহেড ক্যালকুলেশন কিভাবে করবো সেই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা। তারপর পারচেজেস may require calculations based on production schedules and inventory balances. পারচেজ যে করব may require calculations based on production schedules, এই কথাটা কেন বলছে আমাকে কেউ বলবেন?
and inventory balances খুব ভাইটাল একটা কথা, কিন্তু আমরা আগে যা পড়েছি তার মধ্যে এটা আনসারটা থাকা উচিত, আপনার জানা উচিত। বলেন কেউ। স্যার আমরা যখন উৎপাদন করতে যাব প্রোডাকশনে, তখন আমাদের কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, ওখানে ইউজেস কি পরিমাণ হবে, ওখানে আমি পারচেজ কি পরিমাণ করব, ওটার জন্য আমি ইনভেন্টরিটা দেখব আমার কতটুকু লাগবে, ওখান থেকে আমি ইনভেন্টরিটা বাদ দিয়ে আর বাকিটা পারচেজ করব। স্যার তাহলে আপনি বলেন। স্যার এই কারণে যে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড যে প্ল্যানিং করা হয় ওইটাকে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমআরপি যেটা আমরা বুঝতাম স্যার, এই যে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড আমরা ম্যাটেরিয়াল ইউসেজ, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম আগে, মনে আছে কিনা আপনাদের? শুরুতেই করছিলাম স্যার। হ্যাঁ, শুরুতেই চ্যাপ্টার 9 এ করেছিলাম, ওই বাজারিং চ্যাপ্টারে করেছিলাম, তাই না? জি তখন আমাদের প্রোডাকশনে যা ম্যাটেরিয়াল লাগবে সেটা আমরা কত কিনবো তার আগে তো আমরা ইনভেন্টরি, সুমি একটু আগে যেটা বলতেছিল যে ইনভেন্টরি আগে দেখতে হবে যে ওপেনিং ইনভেন্টরি আছে কিনা, এবং ক্লোজিং ইনভেন্টরি আমাদের কি রাখার প্ল্যান আছে, সেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করতাম। প্রোডাকশন কত হবে, কতটুকু প্রোডাকশন কত হবে, তারপরে ওপেনিং ইনভেন্টরি কি আছে, ক্লোজিং ইনভেন্টরি কি রাখতে চাই। জি স্যার। এই তিনটাকে যোগ বিয়োগ করে তো আমরা পারচেজের কোয়ান্টিটিকে আমরা হিসাব করতাম, তাই না? সেই জিনিসটা বললো যে পারচেজেস মে রিকোয়ার ক্যালকুলেশনস বেসড অন প্রোডাকশন শিডিউলস এন্ড ইনভেন্টরি ব্যালেন্সেস। একটা এক্সাম্পল দেখি, আস্তে আস্তে আগাচ্ছি। ফোরকাস্ট ক্যাশ রিসিভস, ফোরকাস্ট ক্যাশ রিসিভ, ক্যাশ রিসিভ ফোরকাস্ট করতে বলতেছে। The forecast sales for an organization are as follows: January, February, March, April. 4 মাসের ফোরকাস্ট। সেলস 6000, 8000, 4000, 5000. Sales are on credit and receivables tend to pay in the following pattern. সেলসটা ক্রেডিটে এবং রিসিভেবল আমরা নিজেভাবে পাবো। ইন মান্থ অফ সেল 10% টাকা পাবো, ইন মান্থ আফটার সেল 40% টাকা, 2 months after sale 45% টাকা। তাহলে কত পার্সেন্ট হইলো? 10, 40, 45, কত হইলো? স্যার 95। 95. The organization expects the rate of recoverable debts to be 5%. মানে কি? The organization expects the rate of irrecoverable debts to be 5%, মানে bad debt 5% টাকা পাবো না, বাকি 95% কোথায় কখন পাবো বলে দিচ্ছে। এখন বলতেছি কি ক্যালকুলেট দ্য ফোরকাস্ট ক্যাশ রিসিভস ফ্রম রিসিভেবলস। তাহলে বলেন আপনারা জানুয়ারিতে কি পাবো? 600, 600, ফেব্রুয়ারিতে কি পাবো? স্যার ফেব্রুয়ারিতে পাবো 3200। 200, 200। দাঁড়ান, আমাদের কি ক্যালকুলেট দ্য ফোরকাস্ট ক্যাশ রিসিভ ফ্রম রিসিভার্স ইন এপ্রিল। আচ্ছা, এপ্রিলেরটা বলেন। প্রশ্ন হচ্ছে কি এপ্রিলে কি পাবো দেখতে পারবেন? আমরা এপ্রিল সেলসে 10% পাবো, এপ্রিল মাস থেকে পাবো। তাহলে কত টাকা? 500 টাকা। তারপরে 40% পাবো এপ্রিলে আমরা মার্চ থেকে, তাই না? ইন মান্থ আফটার সেল, তাহলে মার্চ থেকে পাবো 40%, তাহলে কত টাকা? 1600 টাকা। তারপরে মার্চের পরে 2 months আফটার সেলে পাবো 45%, তার মানে ফেব্রুয়ারি মাসের থেকে পাবো আমরা 45%, 3600 টাকা। 3600 টাকা। তাহলে 500 যোগ 1600 যোগ 3700 কত হয়? 5700 হচ্ছে আমাদের ফোরকাস্ট রিসিভ সেলস এর ক্ষেত্রে। সো এটা ইজ ভেরি সিম্পল এক্সাম্পল। এইভাবেই আমাদের কিন্তু সিম্পল এক্সাম্পল গুলোকে, সিম্পল ক্যালকুলেশন গুলোকে ক্যালকুলেশন করে আমাদের রিসিপ্টের অ্যামাউন্টটা বের করতে হবে। যে কথাটা আমাদেরকে ফার্স্ট স্টেজে বলেছিল যে আমাদের এখানে রিসিপ্ট গুলো, পেমেন্ট গুলো টাইমিং ধরে হ্যাঁ হিসাব করে করে আমাদের বের করতে হবে। ক্লিয়ার কথাটা? একদম সিম্পল। দেন আসেন এক্সাম্পল 2 দেখি।
ফোরকাস্ট, এটা আমরা ফোরকাস্ট ক্যাশ রিসিভ করছি, এবার ফোরকাস্ট ক্যাশ পেমেন্টটা করি। এখানে কি বলতেছে, a manufacturing business makes and sells widgets. Each widget requires 2 units of raw materials which cost $3 each. তাহলে প্রত্যেকটা উইজেট তৈরি করতে 2 ইউনিট করে র মেটেরিয়াল লাগে এবং $3 করে এক একটার কস্ট, তাহলে $6 করে লাগছে এখানে। Production and sales quantities of widget each month are as follows. Sales and production quantities ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ডিসেম্বরটা দেখেন অ্যাকচুয়াল ফিগার দিচ্ছে 50,000, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাজেটেড ফিগারস 50, 55, 60, 65. In the past, the business has maintained its inventories of raw materials at 100,000 units. However, it plans to increase raw materials inventories to 10,000 units at the end of January, 110,000 units at the end of January, and 120,000 units at the end of February. The business takes 1 month's credit from its suppliers. তাহলে এক মাসের ক্রেডিট পাওয়া যায়। Calculate the forecast payments to suppliers each month for raw materials purchase. এটা কিন্তু অঙ্ক, এইটা না বুঝলেও কিন্তু আমরা হিসাব করার কথা, আমরা হিসাব করে বের করতে পারবো, কিন্তু তারপরেও অঙ্কের খাতিরে আমরা করি। সো এটা ইজ নাথিং ডিফিকাল্ট। দেখেন আপনাদের এখানে বলছে কি, র মেটেরিয়াল আমাদের পাস্ট ছিল 1000 ইউনিট, আমাদের 1 লক্ষ ইউনিট আমাদের স্টকে থাকতো না। Now, raw material in the past, the business has maintained inventories for raw materials, 1 lakh unit. However, it plans to increase raw material inventories 110,000 at the end of January, 120,000 at the end of February. তার মানে আমার ডিসেম্বর থেকে জানুয়ারিতে 10,000 ইউনিট বাড়বে, আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে আরো 10,000 ইউনিট বাড়বে। এই তো ঘটনাটা। জি স্যার, এইটাই তো ঘটনা। তাহলে এবার আপনারা হিসাব করেন, আমাদের ডিসেম্বরে আমাদের কত ইউনিট লাগে। আগে প্রোডাকশন কত, আমাদের প্রোডাকশন ছিল, আমাদের ডিসেম্বরে আমাদের প্রোডাকশন ছিল 50,000, তাই না? আর 50,000 এর জন্য প্রথমে আমরা রিকোয়ারমেন্টে কি লাগবে, তারপর আমরা একটা প্রোডাকশন, যে র মেটেরিয়াল ইউসেজ, আমাদের যে বাজেট ইউসেজ, যে বাজেটটা আছে, পারচেজ বাজেটটা আমরা করবো এখন। সো আমাদের ডিসেম্বরে লাগতেছে 50,000 লেগেছিল, 50,000 এর জন্য 2 ইউনিট করে 1 লক্ষ, তাই না? ফেব্রুয়ারি মাসে কত লাগতেছে, জানুয়ারি মাসে কত লাগতেছে? ডিসেম্বরে ছিল 1 লক্ষ, জানুয়ারি মাসে কত লাগবে আমাদের? 55,000 এর জন্য লাগবে কত? 2 করে 1,10,000। 1,10,000, স্যার 1,10,000। আর ফেব্রুয়ারিতে 1,10,000 এর সঙ্গে আমাদের ইনভেন্টরি ইনক্রিজ হচ্ছে কত? 10,000। 10,000, 10,000 unit, 10,000. তাহলে আমার জানুয়ারিতে কত পারচেজ কোয়ান্টিটি হচ্ছে এখন? তাহলে 1,20,000. জানুয়ারিতে 1,20,000, হ্যাঁ, 1,10,000 যোগ 10,000। এবার ফেব্রুয়ারি হিসাব করি, 60,000 ইউনিট প্রোডাকশন হবে, তাহলে প্রোডাকশন লাগছে কত ইউনিট? 1,20,000। 1,20,000। তারপরে আমার আরো ইনভেন্টরি ইনক্রিজ হবে আরো 10,000, কত হবে তাহলে? 1,30,000। তারপরে আপনার যে মার্চে কি হচ্ছে, মার্চে 65,000 গুণ 2 কত হয়? 1,30,000। কোন যেহেতু আমার ইনভেন্টরি আছে, জি জি জি, যেহেতু আমার ইনভেন্টরি আছে, আমার আর লাগবে না। ইনভেন্টরি আমার মার্চে আর লাগতেছে না, হ্যাঁ, তো ইনভেন্টরি ইনক্রিজ হচ্ছে না, তাহলে আমার 1,30,000 হচ্ছে মার্চের পারচেজ, এই তো। তাহলে আমরা এই কোয়ান্টিটি পেয়ে গেলাম। তাহলে যে ডিসেম্বরের কোয়ান্টিটি হলো 1 লক্ষ, তো আমাদের ছিলই। জানুয়ারিতে 1,20,000 পেয়েছিলাম, ফেব্রুয়ারিতে 1,30,000, মার্চে 1,30,000। তাহলে এবার 3 টাকা পার ইউনিট করে গুণ করেন, এই যে কস্ট 3 টাকা পার ইউনিট। তাহলে আমার জানুয়ারিতে 1 লাখ গুণ 3 কত? 3 লাখ। ফেব্রুয়ারিতে 1,20,000 কোয়ান্টিটি ইন্টু 3, 3,60,000। মার্চে 1,30,000 ইন্টু 3, 3,90,000। ফেব্রুয়ারিতেও ফেব্রুয়ারিতে 3,90,000, মার্চেও 3,90,000। তো এবার পেমেন্টের কথা আসেন। পেমেন্ট কি? বিজনেস টেক্স 1 month's credit. টাইমিং
পেমেন্ট অফ টাইমিং, এই যে টাইমিং কথা পড়েছিলাম একটু আগে আমরা, কোয়ান্টিটি বের করে ফেলছি, এবার টাকাও অ্যামাউন্টটা বের হয়ে গেল, এবার টাইমিংস অফ পেমেন্ট। তাহলে আমার জানুয়ারিতে কত পেমেন্ট হবে? 1 লাখ। নাও 1 লাখ তো ইউনিট, 3 লাখ দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করছিলাম 3 লাখ টাকা। আচ্ছা 3 লাখ। 1 লাখ তো ইউনিট, 1 লাখ তো ইউনিট ছিল না, 3 দিয়ে গুণ করে 3 লাখ টাকা। জি স্যার। তাহলে জানুয়ারির পেমেন্টটা ফেব্রুয়ারিতে করতেছি 3 লাখ টাকা, তাহলে ফেব্রুয়ারি অ্যামাউন্টটা কত ছিল সেটা মার্চে করব। জি ফেব্রুয়ারি অ্যামাউন্ট ছিল 3,60,000, সেটা মার্চে করব। মার্চের অ্যামাউন্ট ছিল 3,90,000, সেটা করব ফেব্রুয়ারি অ্যামাউন্ট ছিল 3,90,000, সেটা করব মার্চে 3,90,000। তাহলে এই হলো মোটামুটি আমাদের ফোরকাস্ট ফর ক্যাশ পেমেন্টস। বুঝা গেছে? জি স্যার। বুঝেন নাই এমন কেউ আছেন আসলে? ভেরি সিম্পল। তাহলে আমরা কি করলাম এখানে? আমরা প্রথমে আমরা কোয়ান্টিটি বের করলাম, তারপর রেট দিয়ে গুণ করে টাকাটা বের করলাম, তারপর টাইমিং অফ পেমেন্টটা বের করে আমরা মাসে দেখাই দিলাম। দ্যাটস অল। এটা ফোরকাস্ট ক্যাশ পেমেন্টের আমাদের ফোরকাস্ট করলাম, কোন মাসে কত পেমেন্ট করব। ক্লিয়ার? এক্সাম্পল 3 তে যাব? জি। সবাই তো বুঝছেন নিশ্চয়ই, কেউ রেসপন্স করেন সবাই, কেউ বলেন যে বুঝিনি স্যার, তাহলে একটু বুঝাই। বাজেটিং এ তো স্যার এই একই অঙ্ক করলাম স্যার, সেম জিনিস করছিলাম। এবার আসেন ফুল ক্যাশ ফ্লো ফোরকাস্ট। এবার আমরা ফুলটা করব। একটা এক্সাম্পল 1 করলাম রিসিপ্ট, 2 তে করলাম পেমেন্টস, 3 তে এবার ফুল করি। Following budget income statement has been prepared for Quest company for the 4-month January to April year 5. তাহলে এটা কি? বাজেটেড ইনকাম স্টেটমেন্ট ইয়ার 5 এ জানুয়ারি টু এপ্রিল ইয়ার 5 এ কোয়েস্ট কোম্পানির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেলস 60 50 70, কস্ট অফ প্রোডাকশন 50 55 32 50, increase of the decrease in inventory 5 17 20 5, cost of sales 45, gross profit 15 60 থেকে 45 গেলে 15, admission selling 8 7 8 5 8 8 যা আছে net profit before interest। এই হলো কি মোটামুটি স্টেটমেন্ট, বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। এবার কিছু ইনফরমেশন দিচ্ছে, the following papers provided the following additional information. The working papers provide the following additional information. 40% of the production cost relates to direct material. তাহলে প্রোডাকশন কস্ট, এই কস্ট অফ প্রোডাকশন আছে এখানে 50 55, এটার 40% কি? রিলেট টু ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। ওকে, তারপরে ম্যাটেরিয়ালস আর bought in the month prior to the month in which they are used। তার মানে যে মাসে আমরা ম্যাটেরিয়াল ইউজ করব তার আগের মাসে ম্যাটেরিয়ালটা কিনবো। ম্যাটেরিয়ালস আর bought in the month prior to the month in which they are used। 50% of the purchase are paid for in the month of purchase। যে মাসে কিনবো সেই মাসে 50% পেড করব। রিমাইন্ডার আর পেড ফর দ্য ফর 1 month later। তার মানে 1 মাস পরে পরবর্তী মাসে আরো 50% আমরা পেমেন্ট করব। তারপর আছে 30% of the production cost relates to direct labor which is paid for when it is used। এই প্রোডাকশন কস্ট দেওয়া আছে, এটা 30% হচ্ছে কি লেবার, আমরা এটা which is paid for when it is used। 30% লেবার কস্ট আগে বের করব, 30% ওইটা, তারপরে relates to direct labor which is paid for when it is used। যখন ইউজ করব তখনই আমরা পেমেন্ট করব। The remainder of the production cost is production overhead। তার মানে কত? 40% 30% 70% চলে গেল, বাকি 30% এর হ্যাঁ 70%, the remainder of the production cost is production overhead। 20% কেন হবে? আচ্ছা 30%। The remainder of the production cost is production overhead। $5,000 per month is a fixed cost which includes $3,000 depreciation। আচ্ছা, ডেপ্রিসিয়েশন কথাটা আসছে, ডেপ্রিসিয়েশন তো কি ক্যাশ ফ্লো এটা কনসিডারেশন আসবো, নিব আমরা নাকি নিব না? নিব না।
নিব না, যেহেতু ডেপ্রিসিয়েশনের কোনো ক্যাশ ফ্লো নাই, এটা একটা জাস্ট প্রফেশনাল বিষয়, অ্যাকাউন্টিং প্রফেশনাল বিষয়। So the remainder of the production cost is overhead, production overhead 5,000 per month is the fixed cost. তার মধ্যে আবার which includes 3,000 depreciation. Fixed overhead, fixed production overhead costs are paid monthly in arrears. তার মানে কি, এই যে প্রোডাকশন ওভারহেড যে ফিক্সড আছে 2,000 টাকা মান্থলি হবে, কিন্তু এরিয়ার হবে বাকি এক মাস পর পর আর কি এরিয়ার্স হবে। The remaining overheads is variable. বাকি টাকাটা হচ্ছে ভ্যারিয়েবল। The variable production overhead is paid 40% in the month of usage and balance 1 month later. তার মানে যে মাসের ভ্যারিয়েবল ওভারহেড যত টাকা তার 40% ওই মাসে পেমেন্ট করে দেব, বাকি 60% তার পরের মাসে পেমেন্ট করব। এই হচ্ছে কথা। The administration and selling costs are paid quarterly in advance on 1st January, 1st April, 1st July, 1st October. The amount payable is $15,000 per quarter. তারপর হচ্ছে এটা তার পেমেন্টটা অ্যাডভান্স, কস্ট আর পেড কোয়ার্টারলি ইন অ্যাডভান্স, অ্যাডভান্স পেমেন্ট হয়ে যাবে, কোয়ার্টারলি হবে 3 মাস পর পর। ট্রেড পেয়েবলস অন 1st January year 5 are expected to be direct materials 10,000, প্রোডাকশন ওভারহেড 11,000। তাহলে ইয়ার 5 এর জানুয়ারি 1st January মানে ওপেনিং ব্যালেন্স, ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেমেন্ট পেয়েবল ছিল 10,000 এবং প্রোডাকশন ওভারহেড ছিল 11,000 বলে দিচ্ছে, ওপেনিং ব্যালেন্সটা বলে দিচ্ছে পেমেন্টের। All sales are credit. 20% of receivables are expected to be paid in the month of sale and 80% in the following month. Sale er ki 20% ওই মাসে পাবো, 80% তারপরের মাসে পাবো। Unpaid trade receivables at the beginning of January are $44,000. Then the company intends to purchase capital equipment costing $30,000 in February, which will be payable in March. ঠিক আছে, তারপর আসেন the company intends to purchase capital equipment costing the bank balance on 1st January year 5 expected to be 5,000 overdrawn. এটার মানে কি, $5,000 overdrawn কথাটার অর্থ কি? overdrawn স্যার ব্যাংক ওভারড্রাফট। হ্যাঁ, এটা তাহলে মাইনাস ফিগার হবে নাকি প্লাস ফিগার হবে? জি স্যার, মাইনাস ফিগার। এটা যেহেতু ওভারড্রন মানে আমার ক্যাশ টাকাটা মাইনাস ফিগার ছিল ওখানে। আমরা যতই ক্যাশ বাজারি করছি সবগুলো মাইনাস ফিগারের অঙ্কই করছি। এটা ভালো, তাহলে আমাদের সেন্সে ওই জিনিসটা কাজ করবে আর কি। ক্যাশ হলে তো ভালোই, কোনো সন্দেহ নেই, কিন্তু মাইনাস হলে মাথা ঘুরে যাবে, মাইনাস ফিগার কেন হইলো? মাইনাস ফিগার হতে পারে, ব্যাংক ওভারড্রাফটের কথা সবসময় মনে রাখবেন আপনারা। The required prepare cash budget for each of the months January to March. তাহলে আমরা প্রথমে কি করব, এখানে আমাদের ইনকামটা কি সেটা বের করব। তাহলে ইনকাম আমার এখানে সেলস ছাড়া আর কিছু থেকে কোনো কিছু থেকে ইনকাম আছে? সেলস ছাড়া তো আর কোনো জায়গা থেকে ইনকাম নাই আমাদের। সেলস এর ইনকামটা কত প্রথমে সেটা বের করব আমাদের। ফার্স্ট ওয়ার্কিং হবে আমাদের। সেকেন্ড ওয়ার্কিং কি হবে, আমাদের ম্যাটেরিয়াল পারচেজ এর প্রোডাকশন কস্টের মধ্যে যা যা আমাদের কোম্পানিগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে আমাদের কি পেমেন্ট, সেগুলো আমরা হিসাব করে বের করব। তারপরে কস্ট অফ প্রোডাকশনের পরে আমরা ওভারহেডস গুলো পেমেন্ট করার জন্য সেটার কি হিসাব, ফিক্সড ওভারহেড কিভাবে পেমেন্ট করব, ভ্যারিয়েবল ওভারহেড কিভাবে পেমেন্ট করব, এই হিসাবটা করব। তাহলে সব পেমেন্ট গুলো পেয়ে গেলাম। তাহলে সাব টোটাল অফ, প্রথমে সাব টোটাল অফ রিসিপ্ট গুলো বের করলাম, তারপরে সাব টোটাল অফ অল পেমেন্টস গুলো বের করলাম, তারপরে আমাদের ক্লোজিং ব্যালেন্স বের হয়ে যাবে। একটা ব্যালেন্স করে আনলে নেট ক্যাশ ফ্লোটা বের হবে, তারপরে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স বের করব। এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কের ফরম্যাটটা। তো আলোচনার সহজ হওয়ার জন্য আমি তাহলে সলিউশনে যাই, কিভাবে করব সেটা একটু আলোচনা করব। না,
হ্যাঁ, সো এখানে দেখেন ক্যাশ, প্রথমে ক্যাশ ফ্রম সেলস, তো কি হবে, we can take each item of cash flow in turn and use working tables to calculate what the monthly cash flows are. আমি প্রথমে অঙ্কটা পুরো ওই ওয়ার্কিং গুলো কিভাবে করছি সেটা দেখাই। তো প্রথমে ওয়ার্কিং প্রথমে ক্যাশ ফ্রম সেলস বের করব, তারপর পেমেন্টস ফ্রম ম্যাটেরিয়ালস পারচেজ এবং যা যা আছে এখানে এগুলো বের করব, তার পেমেন্টস ফ্রম ওভারহেডস এগুলো বের করার পরে তারপরে ফিক্সড ওভারহেড ভ্যারিয়েবল ওভারহেড বের করব, বের করার পরে ফাইনালি গিয়ে আমরা ক্যাশ বাজেটটা এভাবে প্রিপেয়ার করব। সেলস রিসিভস গুলো লিখবো, পেমেন্টস গুলো সবগুলো এসে সাজাবো, সাজায় আমরা সাবটোটাল বের করে নেট ক্যাশ ফ্লো বের করব, তারপর অপারেটিং ব্যালেন্স ক্লোজিং করে আমরা চলে আসবো। তাহলে ক্যাশ ফ্রম সেলসটা কি দেখেন কিভাবে সাজাচ্ছি। ক্যাশ রিসিভ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল সেলস ওপেনিং রিসিভেবলস লিখলাম উপরে, সবার উপরে লিখবো 44,000 টাকা, এটা জানুয়ারিতে। আর আমাদের টোটাল সেলস টাকা জানুয়ারিতে 60,000, ফেব্রুয়ারিতে 50,000, মার্চে 70,000। অঙ্কের মধ্যে তাই আছে না? প্রশ্নের মধ্যে প্রশ্ন সামনে আছে আপনাদের? প্রশ্ন সবাই খুলে রাখেন সামনে, প্রশ্নটা সামনে রাখেন, আর সলিউশনটা আমাদের চোখের সামনে স্ক্রিনে আছে। তো প্রশ্নটা দেখে দেখে আমরা সলিউশনটা দেখব। সবাই একটু প্রশ্নটা দিকে নজর রাখেন বইয়েতে, তাহলে ধরতে সুবিধা হবে। দেখেন আমাদের এখানে 44,000 টাকা আমাদের প্রথমে জানুয়ারিতে ওপেনিং রিসিভেবলস, ক্যাশ ফ্রম সেলস, তাহলে ওপেনিং রিসিভেবলস 44,000 টাকা কোথা থেকে আসলো? আমাদের কোশ্চেনে বলা আছে, একদম কোশ্চেন শেষের দিকে বলা আছে যে all sales are on credit, 20% of receivables are expected to be paid in the month of sale and 80% of in the following month. Unpaid trade receivables at the beginning of the January were 44,000. Beginning of January তে unpaid trade receivables ছিল 44,000 টাকা। আচ্ছা, এখানে তো আমি একটা টিপস দিই আপনাদেরকে, ইনফরমেশন তো অনেক থাকে প্রশ্নে, তাহলে কিভাবে আগেলে আমরা সহজে তাড়াতাড়ি করতে পারবো, সেটা আমাদেরকে টিপস দিতে হচ্ছে এরকম যে আমাদের প্রথমে ফরম্যাটটাকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে, আমরা কি ফরম্যাটে ক্যাশ বাজারটা করতেছি। তাহলে প্রথমে রিসিপ্ট গুলো আমরা আগে কম্পাইল করতে হবে, সব রিসিপ্ট গুলোকে আপনারা প্রশ্নের মধ্যে একটা একটা করে একটা মার্কিং করে রাখতে পারেন, সব রিসিপ্ট গুলা আর লিখে রাখতে পারেন, দেন সব পেমেন্ট গুলা সেই লেখা সেপারেট করতে পারেন। তাহলে এভাবে যদি যান তাহলে দেখবেন যে সহজে প্রশ্নের গতিটা বুঝতে পারবেন এবং প্রশ্ন বুঝতে সুবিধা হবে। প্রশ্ন বুঝতে পারলে তো অঙ্ক করার কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। তাহলে ওপেনিং রিসিভেবল ফ্রম জানুয়ারি লিখে ফেলে 44,000 লিখলাম। এবার জানুয়ারিতে টোটাল সেলস হচ্ছে কি 60,000, তাই না? আমার সেলসের এখানে বলা আছে, ওই যে প্রশ্নে বলা আছে জানুয়ারিতে সেল 60,000, ফেব্রুয়ারিতে সেল 50,000, মার্চে 70,000, এপ্রিলে 60,000। তাহলে আমার এখানে আমরা এই আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি ক্যাশ বাজেট করবো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এপ্রিলের দরকার নেই। তো দেখেন জানুয়ারিতে আমরা 60,000 সেলস, তাহলে সেলসের টাকাটা পাবো আমরা, সেলসের 20% অফ দ্য রিসিভেবলস আর এক্সপেক্টেড টু বি পেইড ইন দ্য মান্থ অফ সেল। তাহলে 60,000 20% হচ্ছে কি কত? 12,000 টাকা। আর 60,000 80% হচ্ছে কি 68,000 টাকা। তাহলে জানুয়ারিতে 12,000 টাকা পাচ্ছি, ফেব্রুয়ারি মাসে 48,000 টাকা পাচ্ছি। ফেব্রুয়ারি মাসে আবার কত? 20% পাবো ফেব্রুয়ারি মাসে, 80% পাবো মার্চ মাসে, 10,000 and 40,000। মার্চ মাসে সেল হচ্ছে 70,000, এটা আমাদের 20% পাবো মার্চে, আর এপ্রিলে যখন বাজেট করবো তখন লিখবো আর কি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার সেলস এর আমার হিসাবটা পেয়ে যাচ্ছে আমরা। ক্যাশ ফ্রম সেলস জানুয়ারি মাসে ওপেনিং ছিল 44 যোগ 12 56, ফেব্রুয়ারি মাসে পাবো 58, মার্চে পাবো 40 যোগ 14 54। এই ওয়ার্কিং ক্যাশ ফ্রম সেল আমরা হিসাব করলাম। এবার পেমেন্টস ফর পারচেজেস এটসেট্রা, দেখেন materials purchases are made in the month prior to the month in which they are used. So the starting point of working out materials purchases and payments for the purchases is the production cost in the each month. আমাদের প্রোডাকশন কস্ট ছিল কত? 50,000। the total production cost জানুয়ারিতে 50,000, ফেব্রুয়ারিতে 55,000, প্রশ্নে দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, মার্চে 32,500, এপ্রিলে 50,000। এখন ম্যাটেরিয়াল কস্ট অফ প্রোডাকশন 40%, তাহলে 40% 40 হচ্ছে 20,000, এটার 40% 22,000, মার্চের 32,500 হচ্ছে 13,000, এপ্রিলের 20,000। পেমেন্টটা কিভাবে? তাহলে পারচেজেস ইন দা পেমেন্ট
ইন দ্য পারচেজ ইন দ্য মান্থ, তাহলে এই মাসে আমি একটা কথা বলা আছে না আমাদের যে এখানে ওই 40% of the working এর মধ্যে আছে 40% of the production cost relates to direct material. Materials are bought in the month prior to the month in which they are used. জি স্যার। হ্যাঁ, আমরা যে মাসে ব্যবহার করব সেই মাসের আগের মাসে এটা কিনে ফেলবো। সো আমরা ফেব্রুয়ারি মাসের 22,000 টাকাটা কিনবো কোন মাসে? জানুয়ারি মাসে। জানুয়ারিতে, মার্চের 13,000 টাকাটা কিনবো আগে, ফেব্রুয়ারিতে। 20,000 এপ্রিলেরটা কিনবো আগে, মার্চে চলে আসলো, আর এপ্রিলের তো আননোন। তাহলে এখানে হচ্ছে 40% of production cost of related material, materials are bought in the month prior to the month in which they are used. পেয়ে গেলাম এবার। এবার আরো আছে যে payments are made 50% in the month of purchase and 50% in the following month. The trade payables in 1st January will all be paid in January, since this represents 50% of material purchase in December. তাহলে দেখেন purchases January, March, opening balance of material materials 10,000 কোথেকে পেলাম? ওখানে বলা আছে বোধহয়, ওই দেখেন জি স্যার, 20,000 বলা ছিল। ট্রেড পেয়েবলস অন জানুয়ারি 1, হ্যাঁ পেয়েবল ছিল আমাদের জানুয়ারি, ট্রেড পেয়েবল ডাইরেক্ট ম্যাটেরিয়াল 10,000 টাকা বলা ছিল, ওপেনিং ব্যালেন্স জানুয়ারিতে ছিল, বলা কোশ্চেনে বলা আছে। দেন জানুয়ারিতে আমি পেমেন্ট করতে হবে, আমার 22,000 টাকা কিনতে হবে, কিন্তু পেমেন্ট করবো কত? 50% জানুয়ারিতে পেমেন্ট করবো, 50% ফেব্রুয়ারিতে করবো, তাহলে 11,000। ফেব্রুয়ারি। তারপরে ফেব্রুয়ারিতে 13,000 কে দুই ভাগে ভাগ করেন, ফেব্রুয়ারিতে 50%, মার্চে 50%, মার্চে আবার দুই ভাগে, মার্চে 50%, মার্চে 10,000, এপ্রিলেতে এপ্রিল লিখবো। সো আমার টোটাল পেমেন্টসটা বের হয়ে গেল, জানুয়ারিতে 21,000, ফেব্রুয়ারিতে 17,500, মার্চে 16,500। এবার পেমেন্টস ফর ওভারহেডস। In this example, we have two separate fixed and variable overheads. Total overheads cost are 30% of production cost. Question বলা আছে total overhead 30% of production cost, and minus 100% minus 40% direct maintenance minus 30% direct labor. তাহলে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ টোটাল প্রোডাকশন কস্ট 50, 55, 32,500, আর ওভারহেড কস্ট অফ প্রোডাকশন 30% হলে 15,000, 16,500, 9,750। এই প্রোডাকশন কস্টের 30% হিসাব করছি। ফিক্সড কস্ট বলা আছে 5,000 টাকা করে, বাদ দিয়ে দিলে আমরা ভ্যারিয়েবল কস্টটা বের করতে পারতেছি। 10,000, 11,500, 4,750। এবার অফ দ্য মান্থলি ফিক্সড ওভারহেড কস্ট অফ 5,000, 3,000 is depreciation, which is not a cash expenditure. Monthly fixed cost expenditure is therefore 2,000। যেহেতু আমরা আগে বলেছি যে ডেপ্রিসিয়েশনটা আমরা কখনোই কনসিডার করবো না, যেহেতু ক্যাশ ফ্লো না এটা, তাহলে ফিক্সড কস্ট থেকে আমরা এই 2,000 টাকাটা আমাদের আলাদা করে বলতে হবে। তাহলে রিয়েল ফিক্সড কস্ট হচ্ছে আসলে কত? 3,000 টাকা। 5,000 বিয়োগ 2,000। The opening balance of unpaid overhead cost at the beginning of January must consist of 2,000 fixed overheads. জানুয়ারি মাসে যে বিগিনিং ব্যালেন্স থাকবে তাহলে অবশ্যই 2,000 থাকতে হবে ফিক্সড কস্ট ওভারহেড হিসেবে, and 9,000 in the balance, 9,000 ব্যালেন্স ভ্যারিয়েবল ওভারহেড। আমাদের যে ওভারহেড কস্টের ব্যালেন্স জানুয়ারিতে ছিল 11,000 টাকা, প্রশ্নে বলা আছে, তাহলে অবশ্যই 2,000 টাকা ফিক্সড কস্ট আর বাকি 9,000 টাকা ভ্যারিয়েবল কস্ট। তারপরে all this cost should be paid for in January. February variable overheads are paid 40% in the month of expenditure and 60% in the following month. তাহলে দেখেন কিভাবে সাজাচ্ছি। জানুয়ারি, মার্চ ওপেনিং ব্যালেন্স ফর ফিক্সড ওভারহেড, জানুয়ারি, মার্চ ওই যে ফিক্সড ওভারহেডের জন্য 2,000, হ্যাঁ। তারপরে আপনার জানুয়ারিতে আমাদের কস্ট, এটা ফিক্সড ওভারহেড, জানুয়ারিতে কস্ট 2,000, এটা পেমেন্ট হবে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি 2,000 পেমেন্ট হবে মার্চে, মার্চে 2,000 পেমেন্ট হবে এপ্রিলে গিয়ে, এপ্রিল যখন করবো তখন লিখবো। আর এই যে জানুয়ারিতে এই 2,000 টাকা কোথেকে আসছে? স্যার ওই যে 11,000 থেকে 2,000। না, উত্তর সঠিক হয়নি। হ্যাঁ, উত্তর আংশিক সঠিক হয়েছে। এটা আসলে কোন মাসের পেমেন্ট ফিক্সড ওভারহেডটা? সেটা ডিসেম্বরের।
হ্যাঁ লাস্ট ইয়ার তার আগের বছরের তার আগের বছর ডিসেম্বর, সেটাই জানতে চাচ্ছিলাম আসলে। সে আমরা হিসাব করলাম, তারপরে ভ্যারিয়েবল ওভারহেডস পেয়ে গেলাম। এবার ভ্যারিয়েবল ওভারহেড হিসাব করি, ফিক্সড ওভারহেড পেয়ে গেলাম। ভ্যারিয়েবল ওভারহেড করছে ওপেনিং ব্যালেন্স ভ্যারিয়েবল ওভারহেড জানুয়ারিতে 9,000 টাকা যেটা হিসাব করেছিলাম একটু আগে, আর আমার ফিক্সড ওভারহেড আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু আগে ওখানে হিসাব করেছিলাম যে 10,000 11,500 7,750 লিখে ফেলি। লেখার পরে পেমেন্টটা কিরকম, ফিক্সড ওভার ভ্যারিয়েবল ওভারহেডের পেমেন্টসটা 40% হচ্ছে গিয়া প্রশ্ন বলা আছে নিশ্চয়ই, 40% ওই in মাসে the month and 60% in the following month। তাহলে এইভাবে ভাগ করলাম 40% 60%, 40% 60%, 40% দিলাম, 60%টা মার্চেরটা মার্চে 60%টা এপ্রিলে গিয়ে পেমেন্ট করবো। তাহলে আমরা ওভারহেডটাও এখন হিসাব করে ফেললাম, 9,000 যোগ 4,000 এই যা কোন মাসে কত পেমেন্ট সেটা হিসাব করে ফেললাম। এবার তাহলে আমরা এখানে কনসিডার করছি যে টাইমিং অফ পেমেন্ট, তারপরে ওই যে অ্যামাউন্ট অফ পেমেন্ট, অ্যামাউন্ট অফ রিসিপ্ট, টাইমিং অফ রিসিপ্ট, এইগুলা দুটো কনসিডারেশন আমাদের কিন্তু আসলো। The other items of cash flow are straightforward, although it is important to notice that the payments of administration and selling overhead are paid quarterly, and the cash payments of 15,000 is not the same as the total overhead cost for the quarter. Presumably, there are depreciation charges within the total cost. Payments for direct labor are 30% of direct labor cost, 30% of production cost in the month. এবার দেখেন আমাদের ক্যাশ মোটামুটি আমাদের জিনিসগুলো আমরা এখন ওয়ার্কআউট করে ফেলছি, এবার শুধু বসাবো। The cash budget can be prepared now. কিভাবে করবো আমরা, রিসিভ গুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, রিসিভে ফ্রম সেলস থেকে 50 58 54 হিসাব করেছিলাম না আমরা, সেলস থেকে কত হিসাব করেছিলাম, 56 58 54, এটা 56 58 54। পেমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রশ্ন দেওয়া আছে যে আমাদের the company intends to purchase, একদম প্রশ্নের লাস্টের দিকে দেওয়া আছে, company intends to purchase capital equipment costing $30,000 in February which will be payable in March। তাহলে ফেব্রুয়ারিতে আমরা $30,000 একটা ক্যাপিটাল ইকুইপমেন্ট কিনবো, একটা ফর এক্সাম্পল মেশিন বা কিছুটা কিনলাম আর কিনবো, যেটা আমরা পেমেন্ট করবো মার্চে, সেই 30,000 টাকা তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার 30,000 টাকা। ফর ডাইরেক্ট মেটেরিয়ালস, এই যে ডাইরেক্ট মেটেরিয়াল আমরা হিসাব করছিলাম 21,000 17,500 16,500, 21,000 17,500 16,500। তারপর ফর ডাইরেক্ট লেবার ঠিক একই হবে 15,000 16,500 9,750। ফিক্সড ওভারহেড 2,000 ভ্যারিয়েবলটাও লিখলাম। আর ফর অ্যাডমিশন সেলিং অ্যাডমিশন ওভারহেড 15,000টা জানুয়ারিতে লিখলাম, যেহেতু কোয়ার্টারলি পেমেন্ট এখানে অন্য মাসে আসতেছে না। তাহলে টোটাল আউটফ্লো কত, এগুলো সব হিসাব করলে টোটাল আউটফ্লো আমরা যোগ করে পেলাম। পাওয়ার পরে এবার আমরা রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের 56 থেকে 66 বাদ দিলে -10,000। আর ওপেনিং ব্যালেন্স এখানে 5,000 টাকা তো বলে দিছিল, একদম লাস্ট লাইন অফ দ্য কোশ্চেন আমাদের লেখা আছে, the bank balance on 1st January year 5 is expected to be 5,000 overdrawn। overdrawn মানে মাইনাস ফিগার। তাহলে আমাদের এমনিতে জানুয়ারি মাসের বাজেটেও আমাদের রিসিপ্ট থেকে পেমেন্ট বেশি বলে 10,000 টাকা মাইনাসে ছিল, আরো মাইনাসের সঙ্গে মাইনাস যোগ হয়ে আরো, তাহলে হয়ে গেল 15,000 মাইনাস ফিগার, মানে এটা ওভারড্রাফট নিতে হবে আমাকে ব্যাংক থেকে। তাহলে এই ক্লোজিং ব্যালেন্সটা পরবর্তী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওপেনিং ব্যালেন্স হয়ে গেল। তারপরে আমার ফেব্রুয়ারিটা ক্লোজিং ব্যালেন্স বের করলাম, 11,400 সঙ্গে 15,000 বিয়োগ করলে আবার আরো মাইনাস ফিগার হয়ে গেল। যদিও ফেব্রুয়ারি মাসে আমার রিসিপ্ট থেকে পেমেন্ট থেকে রিসিপ্ট বেশি ছিল 11,400 টাকা, কিন্তু যেহেতু আমার আগের মাসে যেহেতু আমি মাইনাসে ছিলাম, তো সেটার সঙ্গে আমি যদি আবার অ্যাডজাস্টমেন্ট করি তাহলে আমার ফেব্রুয়ারি মাসের ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। আমার এই ফেব্রুয়ারি মাসের ব্যালেন্সটা ক্লোজিং ব্যালেন্সটা আমি আবার মার্চ মাসের ওপেনিং ব্যালেন্স হইলো, আমার মার্চ মাসের হিসাব করে আমার মাইনাস ফিগার হয়েছে 13,000, আবার ক্লোজিং ব্যালেন্স যোগ হইয়া ওপেনিং ব্যালেন্স যোগ হইয়া আরো 3,000 যোগ হলে তার 16,750। তাহলে কি দাঁড়াচ্ছে, সবগুলোতে আমি মাইনাস হয়ে গেলাম। এক মাসে আমি পজিটিভ হওয়া সত্ত্বেও কিন্তু তাও মাইনাস আমাকে ক্লোজিং করতে হয়েছে। এখন অ্যানালাইসিসটা কি, অ্যানালাইসিসটা the company will be overdrawn throughout the 3-month period। প্রত্যেকটা 3 মাসেই কোম্পানিকে ওভারড্রান করতে হবে, মানে ওভারড্রাফট নিতে হবে, ব্যাংক থেকে নিতে হবে। therefore it is essential that it should have access to borrowings to cover the shortfall। borrowings করতেই করবে, ব্যাংক থেকে করবে, তো ব্যাংক থেকে সঙ্গে ওটা আগে থেকে কথা বলে রাখতে হবে, নেগোশিয়েট করে রাখতে হবে যে ব্যাংক ভাই আমার লাগবে,
ওভারড্রাফট করতে হবে এবং তুমি আমাকে অ্যাক্সেস দিও, আমাকে পারমিশন দিও। The bank might already have agreed an overdraft facility. আমার যেহেতু ওভারড্রাফট ফ্যাসিলিটি আছে, এটা তো আমাদের বলাই আছে কোশ্চেনের মধ্যে, আমরা পাসাতে দিয়েছিলাম। But this should be at least $16,650 and ideally higher. Ideally higher মানে পারলে আরো বেশি, to allow for the possibility that the actual cash flows will be even worse than budgeted. যে আমার যদি আরো যদি ওয়ার্স অবস্থা হয় তাহলে যেন আমি সেটা কভার করতে পারি। সুতরাং শুধু $16,550 ওভারড্রাফট ফ্যাসিলিটির কথা ব্যাংকের সঙ্গে বলবো না আমি, তখন আমি বলবো যে আমাকে $18,000 বা $20,000 একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি দিয়ে আমাকে পাস করে রাখেন, যাতে আমি আমার ওভারড্রাফট লাগলে আমি নিতে পারি আপনার কাছ থেকে। সো এই জন্যই ক্যাশ বাজেট করবো, যে আমাদের ফোরকাস্টিং এর জন্য আমাদের একটা সুবিধা থাকে, আমরা ঠিক মতো যেন আমরা প্ল্যান ওয়াইজ কাজ করতে পারি। এই হলে গিয়ে আমাদের মোটামুটি প্রিপেয়ারিং ফোরকাস্ট ফ্রম প্ল্যান রিসিভস এন্ড পেমেন্টস। কারো কোনো প্রশ্ন আছে? সহজ বিষয় একদম, আমরা আগে করেছিলাম। আচ্ছা, আই হোপ যে সবাই ধরতে পারতেছেন। সবাইকে আছেন নাকি আমার সঙ্গে, নাকি নাই? জি স্যার আছি। সুমি আপনি তো আছেন, আমি দেখতে পাচ্ছি। আর কেউ আছে কি না? আমি অন্যদের কথা শুনতে যাচ্ছি। স্যার আছি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার। ভেরি ইন্টারেস্টিং, খুবই প্র্যাকটিক্যাল জিনিস এগুলো, কিন্তু এগুলো আমাদের অবশ্যই সবসময় করতে হবে, ভালো মতো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ দ্য ক্যাশ বাজেট, যে আমরা করলাম ক্যাশ বাজেট, এটা ইন্টারপ্রেট কিভাবে করবো আমরা? This cash budget forewarns the management, forewarns মানে কি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেয় the management of the business that their plans will lead to a cash deficit of $16,650 at the end of March. They can also see that it will be a short-term deficit and can take appropriate action. দেখেন, তারা কিন্তু মার্চে ওই যে ফেব্রুয়ারিতে গিয়ে একটা $30,000 একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার কথা আছে। যদি ওটা না করতো তাহলে মার্চে কিন্তু ওদের ডেফিসিট হইতো না, ঠিক না? তো ওরা বলতেছে যে they can also see that this will be a short-term deficit and can take appropriate action. Appropriate action কি? They may decide to delay the purchase of the capital equipment for 1 month in order to allow the cash position to move to a positive one before before the investment is made. Alternatively, অথবা তাহলে কি করতে পারতো আরেকটা, alternatively an extension of the overdraft facilities may be arranged for the appropriate period. অথবা একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি একটা এক্সটেনশন করতে পারতো। এই হলে গিয়ে মোটামুটি এগুলো একটু দ্রুত পড়ি। If the worst possible situation arose, যদি স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, ক্যাশ বাজেটে যে শর্টেজটা হয়, ক্যাশ বাজেট কি শুধুমাত্র শর্ট টার্ম ফাইন্যান্সকে ইমপ্রেসিস করার জন্য প্রিপেয়ার করা হয়, না লং টার্ম ফাইন্যান্সকেও ইমপ্রেসিস করার জন্য প্রিপেয়ার করা হয়? নরমালি 12 মান্থস জন্য করা হয়, কারণ সব এখানে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস নিয়ে কথা, তো 12 মান্থস পিরিয়ড, 1 ইয়ার পিরিয়ডের জন্যই করে সাধারণত, যেহেতু কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস নিয়ে। তো কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস মানে কি? শর্ট টার্ম। তো ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়তো সেটা। সো তো আসেন তাহলে, যদি আমাদের অবস্থা খুবই খারাপ হতো, if the worst possible situation arose, the overdrawn balance during January could become as large as 5,000 minus 66,000 টাকা। ওই আমাদের যে ক্যাশ বাজেট করেছিলাম 5,000 যোগ আরো 66,000 টাকা মাইনাস ছিল জানুয়ারি পেমেন্টটা, তাহলে 71,000 টাকা আমরা হইতে পারতো পেমেন্টটা, আমরা মাইনাসে চলে যেতে পারতাম যদি ওয়ার্স্ট কেসে। Therefore কি হবে, ওই প্রশ্নের মধ্যে দেখবেন 66,000 টাকা জানুয়ারি পেমেন্ট আছে আর 5,000 টাকা ওভারড্রাম ছিল, তাহলে ওয়ার্স্ট কেস যদি হইতো, একদম সবচেয়ে খুবই খারাপ অবস্থা হইতো, তাহলে কি হতো, অ্যাটলিস্ট 71,000 টাকা বিফোর দ্য রিসিভ বিগিন টু অ্যারাইজ, তাহলে জানুয়ারি মাসে আমাকে পেমেন্ট করতে হইতে পারতো যদি আমি কোনো রিসিভই না পেতাম। If management has used the month-end balances as a guide to the overdraft requirement during the period, then they would not have arranged a large enough overdraft facility with the bank. It is important, therefore, that they look in detail at the information revealed
by the cash budget and not simply at the closing cash balances. এই হচ্ছে আপনাদের ভিউটাকে ওপেন করার জন্য কথাগুলো বলে দিচ্ছে, মানে আপনি শুধু ক্যাশ বাজার থেকে শুধু ওপেনিং ক্লোজিং ব্যালেন্স থেকে আপনারা এইসব চিন্তা করেন না, বরং কি পেমেন্ট আছে, কি রিসিভ আছে, হবে কি হবে না, এই ধরনের কথাগুলো মনে রাখতে বলতেছে। তো মোটামুটি আমরা ক্যাশ রিসিভড এবং বা পেমেন্ট থেকে একটা ক্যাশ বাজেটিং করাটা বিষয়টা শিখলাম। এবার শিখবো আমরা ব্যালেন্স শিট থেকে কিভাবে করবো আমরা। প্রিপেয়ারিং forecast from a statement of financial position. Preparing a cash flow forecast from a balance sheet, statement of financial position, used to predict the cash balance at the end of a given period. This method will typically require forecast করতে হবে কিসের changes to non-current assets, acquisition and disposables, মানে আমরা যদি ফিক্সড অ্যাসেট কিছু কিনি বা ডিসপোজ করি, সেখানে যদি কোনো চেঞ্জ হয় সেই ফিগারটা আমরা ফোরকাস্ট করব। চেঞ্জেস টু নন কারেন্ট অ্যাসেটস। তারপর আর কি করব, ফিউচার ইনভেন্টরি লেভেলস। আমরা আগে বাজেটিং এর সময় শিখেছিলাম ইনভেন্টরি ইনক্রিজ ডিক্রিজ হলে আমাদের বাজেটিং এর মধ্যে কি এফেক্ট হয়, তাহলে ফিউচার ইনভেন্টরি লেভেলের মধ্যে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ইনভেন্টরি লেভেলগুলো আমরা হিসাব করব। দেন ফিউচার রিসিভেবলস লেভেলস, ফিউচার পেয়েবলস লেভেলস। দেখেন ইনভেন্টরি, রিসিভেবল, পেয়েবল সবই কিন্তু কারেন্ট assets and liabilities. Payable to liability, inventory and receivables are assets. So এগুলা সম্বন্ধে আমরা ফোকাস করব। Then changes to share capital and other long-term funding. For example, bank loans. এখানে কোনো যদি চেঞ্জ আসে তাহলে ব্যাংক লোন যদি নিই তাহলে আমাদের টাকা শেয়ার ক্যাপিটাল বিক্রি করলে, শেয়ার ইস্যু করলে সেখানে টাকা আসবে। তো এখানে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, আগে থেকে বাড়তেছে বা কমতেছে কিনা। তারপর চেঞ্জেস টু রিটেন প্রফিটস, আমাদের প্রফিট হবে রিটেন প্রফিটসটা, রিটেন প্রফিটটা তো আমাদের ব্যালেন্স শিটের একটা কম্পোনেন্ট, সেখানে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আবার বলছে এক্সামিনেশন কোশ্চেন্স in this area can require you to calculate profit forecast from cash forecast or cash flow forecast from profit and statement of financial position forecast. কি বলছে এক্সামিনেশন কোশ্চেন require you to calculate profit forecast from cash forecast or cash flow forecast from profit and from profit and statement of financial positions forecast. একটা এক্সাম্পল দিলে এক্সাম্পলটা করলে আমাদের ক্লিয়ার হবে। CBA is a manufacturing entity in the furniture trade. Its sales have risen sharply over the past 6 months as a result of an improvement in the economy and a strong housing market. The entity is now showing signs of overtrading, and the financial manager, Ms. Smith, is concerned about its liquidity. The entity is 1 month from its year-end. Estimated figures for the full 12 months of the current year and the forecast for next year on present cash management policies are shown below. তাহলে কারেন্ট ইয়ারটা দিছে এবং নেক্সট ইয়ারটা দিছে, নেক্সট ইয়ারটা ফোরকাস্ট করে দিছে। এখানে বলছে যে the estimated figures for the full 12 months of the current year and forecast for next year on present cash management policies. এই কথাটা বুঝেন, on present cash management policies বর্তমানে যে ওদের যে ক্যাশ ম্যানেজমেন্ট যে পলিসি আছে ওটা অনুযায়ী ওরা একটা ফোরকাস্ট করে রাখছে নেক্সট ইয়ারের জন্য। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কি এখানে, রিকোয়ারমেন্ট হচ্ছে provide a cash flow forecast for next year assuming number 1 the entity does not change in policies, number 2 the entity's proposals for managing trade receivables, trade payables and inventory are implemented. তাহলে ট্রেড রিসিভেবল, পেয়েবল এবং ইনভেন্টরি ওদের কিছু প্রপোজাল আছে। তো এখন রিকোয়ারমেন্ট হচ্ছে প্রপোজালগুলো কনসিডার করলে কি হবে, প্রপোজালগুলো কনসিডার না করলে বর্তমান পরিস্থিতি করলে কি হবে সেইটাই আমাদের হিসাব করতে হবে, বের করতে হচ্ছে। তো এখানে ইনকাম স্টেটমেন্টে কি আছে, ইনফরমেশন আছে, টার্নওভার ইনফরমেশন আছে, কারেন্ট ইয়ার 4200, নেক্সট ইয়ারে 5200, লেস কস্ট অফ সেলস, নোট 1 এ বলা আছে কস্ট অফ সেলস ইনক্লুডস ডেপ্রিসিয়েশন অফ, কারেন্ট ইয়ারে 1,75,000 আর প্রজেকশনের মধ্যে 225। তারপর অপারেটিং এক্সপেন্সেস আছে 650, 500, 650, অপারেটিং প্রফিট, ইন্টারেস্ট পেইড, ট্যাক্স পেয়েবল, প্রফিট, ডিভিডেন্ডস ডিক্লেয়ার্ড। তারপর কারেন্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এট ইয়ার এন্ড। অ্যাসেটস লায়াবিলিটিস কি আছে, ইনভেন্টরি অথবা ওয়ার্ক ইন প্রগ্রেস, কারেন্ট ইয়ারে ছিল 350, নেক্সট ইয়ারে 625, ট্রেড রিসিভেবলস এর মধ্যে 520, 750, ক্যাশের মধ্যে আগে ছিল
কারেন্ট ছিল 25, নেক্সট হবে 0। ট্রেড পেয়েবলস 320 কারেন্ট ছিল, পেয়েবল বেড়ে যাবে 464। আদার পেয়েবলস ইনক্লুডিং ডিভিডেন্ডস আগে ছিল 622, এবার হয়ে যাবে 692। ওভারড্রাফট 0 ছিল, এখন আরো বেশি 11 হয়ে যাচ্ছে। আরো কিছু ইনফরমেশন আছে। মিসেস স্মিথ ইজ কনসিডারিং মেথডস অফ ইমপ্রুভিং দ্য ক্যাশ পজিশন, আ নাম্বার অফ অ্যাকশনস আর বিং ডিসকাসড। কি কি করলে আমাদের ক্যাশ ইমপ্রুভমেন্টটা হবে, ক্যাশ পজিশন ইমপ্রুভমেন্ট হবে, ম্যানেজমেন্ট ইমপ্রুভ হবে, সেটা নিয়ে কিছু প্রপোজাল আছে। প্রপোজাল কি? After a 2% offer a 2% discount to customers who pay within 10 days of dispatch of invoices. এটা হচ্ছে ট্রেড রিসিভেবল সম্বন্ধে, বিক্রয়ের সঙ্গে জড়িত। Offer a 2% discount to customers who pay within 10 days of dispatch of invoices. It is estimated that 50% of customers will take advantage of the new discount scheme. তাহলে নতুন আমরা 2% ডিসকাউন্ট অফার করলে 50% আমরা সেল করে ফেলতে পারবো, কাস্টমারটা নিবে, অফারটা নিবে, and the other 50% will continue to take the average credit period for the next year. আর 50% নিবে না অফারটা। ট্রেড পেয়েবলস এন্ড ইনভেন্টরি, এখানে আমরা প্রপোজাল হচ্ছে রিডিউস দ্য নাম্বার অফ সাপ্লায়ার্স কারেন্টলি বিং ইউজড and negotiate better terms with respect to flexibility of delivery and lower purchase prices. The aim for next year will be to reduce the end of year forecast of sales, forecast cost of sales by 5%. তার মানে কি নেক্সট ইয়ারের আমরা কিছু নেগোশিয়েট করব, সাপ্লায়ারের সঙ্গে সাপ্লাই কমা ফেলবো এবং সাপ্লায়ারের সঙ্গে নেগোশিয়েট করব বেটার টার্মস আনার জন্য। কি টার্মস আনবো? আমাদের মূল এম থাকবে থেকে 5% অফ দ্য কস্ট অফ সেলস আমরা কি করব, আমাদের রিডিউস হবে। The aim for next year will be to reduce the end of year forecast cost of sales excluding depreciation
250 করব আমরা। আগে ছিল আগের বছর 520, তাহলে আমার ইনক্রিজ কত? 230। 30। যদি আমাদের বেড়ে যায়, যদি আমার রিসিভেবল বেড়ে যায়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগতেছে, কম লাগতেছে? ওয়ার্কিং ক্যাপিটালটা অ্যামাউন্টটা, রিসিভেবলসটা আমার কাছে নাই, বেশি টাকাটা লাগতেছে। বাইরে আছে। হ্যাঁ, সো আমার চেঞ্জেস ইন ট্রেড রিসিভেবলস এর 230 মাইনাস আবার চেঞ্জেস ইন ট্রেড পেয়েবলস, যদি পেয়েবল যদি হয় তাহলে আমার পেয়েবলটা বেড়ে যাবে। পেয়েবলটা আমার বেড়ে যাবে। ট্রেড পেয়েবল কত? এখানে 320 ছিল আগে, এখন 464 হয়ে যাবে। 464 মাইনাস 320 কত হয়? 144। তাহলে 144 আমার পেয়েবলটা বেড়ে যাবে। ট্রেড পেয়েবল বেড়ে যাওয়া মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল, ট্রেড পেয়েবল আমাদের বেশি টাকা, তাহলে টাকা আমার কাছে থাকে, তাহলে জি, স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে আমাদের। 44 144 আমরা যোগ করে দিলাম। এভাবে করে আমরা অপারেটিং প্রফিট বের করলাম 1465। এবার ইন্টারেস্ট পেড অ্যাজ পার কোশ্চেন, ইন্টারেস্ট পেড, ট্যাক্স পেড, ডিভিডেন্ড ডিক্লেয়ার বলা আছে 54 305 339। 54 ইন্টারেস্ট পেড, ট্যাক্স পেবল 305, আর ডিভিডেন্ড পেবল 339 আগের বছর। এই যে এই বছরটা, এই বছরে 339, সেটা লিখে ফেললাম। 54 305 339 সব এগুলা মাইনাস যাচ্ছে আমার এখান থেকে। নন কারেন্ট অ্যাসেটস, এবার আসেন এগুলা এইটুকু পর্যন্ত দেখেন, এইগুলো সব অপারেটিং অ্যাক্টিভিটিস। এই যে চেঞ্জ ইন রিসিভেবলস, পেয়েবলস, এগুলো তো অপারেটিং এর সঙ্গে জড়িত। ইন্টারেস্ট পেড, ট্যাক্স পেড, ডিভিডেন্ড ডিক্লেয়ার, সব অপারেটিং অ্যাক্টিভিটিস, এগুলো চলে গেল একটা পার্ট। এবার আসেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, নন কারেন্ট অ্যাসেটস। আমরা নন কারেন্ট অ্যাসেটস কিনবো 5,50,000, সেটা লিখলাম। তারপর ইনভেন্টরি, আমার ইনভেন্টরিটা চেঞ্জ ইন ইনভেন্টরি 6,625, আগে ছিল 350, এখন 625। 625 থেকে 350 গেলে 275। 625 থেকে 350 গেলে এই যে ইনভেন্টরি ইনক্রিজ করবে 625। ইনভেন্টরি ইনক্রিজ করা মানে ইনভেন্টরি ইনক্রিজ করবে 625 থেকে 200। তো ইনভেন্টরি ইনক্রিজ করলে আমার ক্যাপিটাল আরো ইনভলভ হয়ে যাচ্ছে ওখানে। এটা থেকে এটা বাদ দিলাম, নেট ক্যাশ ফ্লো আসলো এবং ওপেনিং ব্যালেন্স ছিল 25, তাহলে ক্লোজিং ব্যালেন্স তাই প্লাস মাইনাস শুধু। এবার উইথ চেঞ্জ হলে কি হবে? তো উইথ চেঞ্জের মধ্যে কাজ আছে আমাদের। উইথ চেঞ্জের মধ্যে প্রথমে আমাদেরকে চেঞ্জেস ইনক্রিমেন্ট যদি হয়, তাহলে আমাদের ওয়ার্কিংটা আসি আমরা। প্রফিট ফ্রম অপারেশনস, নতুন আমাদের অপারেশনের ফিগার কত? 5,200 আমরা বিক্রি করবো। 5,200 টাকা প্রফিটটা আগে বের করতে হবে। কি ইনকাম আসতেছে দেখি আগে। প্রফিট ফ্রম অপারেশন 5,200 লেস ডিসকাউন্ট 52। ডিসকাউন্টটা 52 কিভাবে করলাম? প্রশ্ন এখানে আমরা আমাদের কিছু প্রপোজাল আছে ক্ষেত্রে। অফার এ 2% ডিসকাউন্ট টু কাস্টমার্স হু পে উইদিন 10 days of dispatch of invoices. It is estimated that 50% of the customers will take advantage and 50% will be হিসাবে। 5,200 2600 না? 2600। ইন্টু 2600 টাকা সেলের মধ্যে 2% ডিসকাউন্ট যদি হিসাব করি, 2600 2% কিন্তু 52 টাকা হয়। 2600 ইন্টু 0.02, তাহলে 50 টাকা ডিসকাউন্ট মাইনাস গেল। তারপর কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস আমার কিভাবে আসলো? এই যে 3,224 মাইনাস 225 ইন্টু 95% প্লাস 225। 3,224 কোথা থেকে আসলো? এই যে 3,224 কস্ট অফ সেলস নোট বানা আছে 3,224 টাকা। আর আমার ডেপ্রিসিয়েশন আছে 225 টাকা। তাহলে কি হচ্ছে কস্ট অফ সেলসটা আমাদের 3,224 মাইনাস ডেপ্রিসিয়েশন ইনটু 95%।
95% আমি 5% কমাবো আমাদের দলে, আমার কস্ট অফ সেলস 5% স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হবে। কস্ট অফ সেলস এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে 3224 টাকা, এই যে দেখেন নেক্সট ইয়ার 3224 টাকা, চেঞ্জ করলে কি হবে? তাহলে এখানে আমার কস্ট অফ সেলস ইনক্লুড ডেপ্রিসিয়েশন 225 আছে এই মাসে, এই যে তাহলে 3002 আমার কস্ট অফ সেলসটা তো, তাহলে আমার কস্ট অফ সেলসের মধ্যে ডেপ্রিসিয়েশন ইনক্লুড আছে, তাহলে এটাকে বাদ দেব। 3224 বিয়োগ 225 যা হয় সেটা আবার আমার এখানে আমরা প্রপোজাল অনুযায়ী আমরা কস্ট অফ সেলস থেকে এবছর কি করব 95% কমায় ফেলবো, 95% এ রাখবো, মানে 5% কমাবো। এখানে প্রশ্ন আমরা পাইছিলাম সেটা, তাই না? জি স্যার। সেজন্য হিসাবটা এভাবে করলাম, কি করলাম, এই যে কস্ট অফ সেলস 3224 বিয়োগ ডেপ্রিসিয়েশন 225 ইনটু 5% কমে গেলে 95% করলাম 0.95 যোগ আবার ওই ডেপ্রিসিয়েশন যোগ করে দিলাম, তাতে আমার কস্ট অফ সেলসটা আসলো 3074, এই আর কি। তারপর অপারেটিং এক্সপেন্সেস আনচেঞ্জড, অপারেটিং এক্সপেন্স আনচেঞ্জড বলে দিয়েছিল 650, তাহলে আমাদের প্রফিট এই বছর চেঞ্জ করলে আমরা পেয়ে গেলাম 1424। তারপর ডেপ্রিসিয়েশন 225 যোগ করে দিলাম। এবার আসেন চেঞ্জ ইন ট্রেড রিসিভেবলস, এটা কিভাবে হিসাব করব? দেখেন চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন ট্রেড রিসিভেবলস 520 তো আগেরটাই আছে, আসো এই যে 520 আগেরটাই আছে, আগের বছরটা কোথায় গেল? স্যার জি কস্ট অফ সেলস এ কি ডেপ্রিসিয়েশন থাকে স্যার? ডেপ্রিসিয়েশন না, এখানে প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলা আছে কস্ট অফ সেলসের মধ্যে ডেপ্রিসিয়েশন, হ্যাঁ ধরা আছে, এটা বলা আছে, ওইজন্য আমরা এই আচ্ছা করলাম। আচ্ছা জি যেটা প্রশ্নে বলা আছে বলে এটা বাদ দিলাম, প্রশ্নে বলা না থাকলে এটা ধরতাম। স্যার কস্ট অফ সেলস এর ডেপ্রিসিয়েশন থাকে। এই দেখেন 520 ট্রেড রিসিভেবলস 520, এটা ডিক্রিজ বা ইনক্রিজ ডিক্রিজ কি হবে সেটা হিসাব করতেছি। দেখেন আগেরটা ছিল 520 আগের বছরে, এই আগের বছর 520 ছিল, এবার আমাদের 2600 কে দেখেন, এটার আগে 2600 ইন্টু 365 ইন্টু 353 ডেজ, মানে আমার 50% অফ দ্য সেলস এর ওরা ডিসকাউন্ট নিবে। দেখেন এখানে দেখ ফোরকাস্ট রিসিভেবলস, তাই আমাদের ফোরকাস্ট রিসিভেবল 750 ভাগ 52200 ইনটু 365 সমান 53 ডেজ, রিডিউসেস টু 10 ডেজ ফর 50% অফ টার্নওভার। আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও করেছিলাম, ডেতে এনেছিলাম, রিসিভেবল টার্নওভার রেটে এনেছিলাম, কিভাবে এনেছিলাম সেটা আপনারা রিভিউ করেন। ওখানে আপনারা দেখেন আমাদের সেলস দিয়ে, টোটাল সেলস দিয়ে আমরা ভাগ করলাম এই রিসিভেবলকে। দেখেন এখানে প্রশ্নে আছে 750, ট্রেড রিসিভেবল 750, ট্রেড রিসিভেবল 750 আমরা 52 দিয়ে করবো, 52 আমাদের সেল হবে 750 কে আবার আমরা কমাতে যাচ্ছি এখন, 750 দিয়ে ভাগ করে 365 হয়তো রিডিউস টু 10 ডেজ হবে, 50% 10 ডেজ হবে, আর বাকি 50% আগের মতো হবে। সেই জন্য 52,000 50% হচ্ছে গিয়ে 2600, 2600 ইন্টু 365 ইন্টু 53 ডেজ, এই যে 53 ডেজ থেকে হিসাব করছি আমার বর্তমানে কতদিনে আমার টাকাটা আসে, আমার রিসিভেবলটা আসতে কতদিন টাইম নেয়, তো 53 ডেজ নেয়। 53 ডেজ হিসাব করছি 750 ভাগ 5200 ইনটু 65 ডেজ, তাহলে 53 আমার আসে। তাহলে বর্তমানে 50 আসে, তাহলে আমার 2600 গুণ 365 ইনটু 53 ডেজ প্লাস 2600 গুণ না, এটা ভাগ হবে, 2600 ভাগ 365 ইনটু 50 ডেজ, 2600 প্লাস 365 ইনটু 10 ডেজ, 50% এখানে 50% এখানে, তাহলে আমার 520 থেকে এইটার হিসাব বাদ করলে কত টাকা আসে? 2600 টাকা ডিভাইডেড বাই 365 ইনটু 53 ডেতে আসবে 370 টাকা, বুঝছেন? 2600 টাকা আসবে 53 ডেজে, তাহলে 2600 ভাগ 365 ইনটু 53 ডেজ আসবে, এটা M+10 377 টাকা।
আর বাকি অর্ধেক টাকা 2600 টাকা ভাগ 365 ডেজে আসবে ইনটু 10 ডেজে আসবে, তাহলে আসবে 71 টাকা। ওটাও এমপ্লাস দেন, তাহলে এমআরসি দিলে 448 টাকা। এই 448 টাকা 520 থেকে বাদ দিলে 72 টাকা ইনক্রিজ। এটা টোটাল হিসাবে 448 টাকা, তাহলে 520 থেকে 448 বাদ দিলে 72 টাকা আমার ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবলস। তো ওইটা আমরা বসাবো আগে, এই যে ইনক্রিজ ইন ট্রেড পেয়েবলস, ট্রেড রিসিভেবলস 72 টাকা উইথ চেঞ্জ। তাহলে ট্রেড রিসিভেবলস যদি ইনক্রিজ করে তাহলে আমার টাকাটা আসলো, ফান্ডামেন্টাল আমার ভালো হলো। তারপর ডিক্রিজ ইন ট্রেড পেয়েবলসটা একই রকম ভাবে হিসাব করলাম, 320 এখানে আছে 320 আছে, ট্রেড পেয়েবল 320, 464, তাহলে ডিক্রিজ ইন 320, ডিক্রিজ ইন ট্রেড পেয়েবলস কি হবে, 320 মাইনাস 2849 ভাগ 365 ইনটু 30। পেয়েবলসটাকে আমরা 30 দিনের মধ্যে পেয়েবল করব এখন, তাহলে পেয়েবল 30 দিন করলে আমাদের যে লাভটা হবে সেটাকে আমরা হিসাব করতেছি যে আপনার ফোরকাস্ট পেয়েবল 3224 টাকা হচ্ছে আমাদের কস্ট অফ প্রোডাকশন মাইনাস 225, তাহলে মানে ডেপ্রিসিয়েশন, তাহলে আমার কস্ট অফ সেলস হচ্ছে কস্ট অফ সেলস বা প্রোডাকশন যাই বলেন 2999, দিস রিডিউস বাই 5%, তাহলে আমার 5% কমে যাবে 2849। 2849টা দেখেন, এই 2849 ভাগ 365 ইনটু 30 ডেজ, তাহলে কত টাকা, 2849 ভাগ 365 ইনটু 30 ডেজ হবে 234 টাকা। 320 থেকে 234 বাদ দিলে 86 টাকা। 2849টা কি বুঝছেন হিসাবটা? আমাদের ফোরকাস্টের মধ্যে আমার প্রশ্নের মধ্যে কি বলা আছে, 3224 আমার কস্ট অফ সেলস কত, 3224 কস্ট অফ সেলস, হ্যাঁ 3224 কস্ট অফ সেলস বলা আছে। তাহলে 3224 থেকে আমার আসলে কস্ট অফ সেল আরো 225 টাকা ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে কস্ট অফ সেলের কাছে 2999 টাকা, এটাকে আমরা আরো 5% কমে যাবে এবার। তাহলে আমাদের পেয়েবলটা কি হচ্ছে, 5% কমে গেলে 2849। এই 2849 কে 30 দিনে করলে আমার কত টাকা ইনভেন্টরি, কত টাকা আমার পেয়েবলটা হচ্ছে, যা হবে সেটা আমার এক্সিস্টিং থেকে বাদ দিলে আমার ডিক্রিজ বা ইনক্রিজ ইন ট্রেড, ডিক্রিজ ইন ট্রেড পেয়েবলস হচ্ছে আমার 86, ওটা বসাই দেবো আমরা। তারপরে চেঞ্জেস ইন ইনভেন্টরি 350, আগে ছিল 350 ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি 350 এখন হবে 625। তাহলে ইনভেন্টরি কি চেঞ্জ হচ্ছে দেখি আমরা, ইনভেন্টরি 350 মাইনাস 625 ইনটু 90%, 90% কেন, প্রশ্নে কি বলা আছে, স্যার ইনভেন্টরি 10% কম রিডিউস করবে, প্রশ্নে বলা আছে। সো প্রশ্নে 10% ইনভেন্টরি রিডিউস করবে। সো আমাদের এখানে 350 মাইনাস 625 ইনটু 90%, তাহলে 212 টাকা কি হবে, 625 ইনটু 90% থেকে বর্তমান ইনভেন্টরি লেভেলটা হবে, তাহলে আমার ইনক্রিজ করবে কত, 212। তো সেভাবে করে আমরা দেখো 212টা লিখলাম, ইনভেন্টরি ইনক্রিজ করলে মানে হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটালটা মাইনাস হয়ে যাবে। সো এভাবে করে করে আমরা পেয়ে গেলাম অপারেটিং, এই যে আমাদের টোটাল অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এটার সঙ্গে আমরা ওপেনিং ব্যালেন্স 25 টাকা যোগ করলাম, আমাদের তাহলে ক্লোজিং ব্যালেন্সটা পেয়ে যাচ্ছি। এইভাবে মোটামুটি হিসাবটা আছে। এখন আমি চেষ্টা করছি আপনাকে বোঝাবার জন্য যে প্রসেসটা কি, বাট এগুলো কম্পিটিশন যদি প্র্যাকটিস না করেন মাথায় থাকবে না, কিন্তু কম্পিটিশন গুলো প্র্যাকটিস না করলে মাথায় একদম থাকবে না। আপনাদেরকে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। খুবই ইজি, বাট একটু কম্পিটিশন করার সময় একটু কমপ্লিকেশন লাগতে পারে। বাট আমার যে বেসিক ফোকাসটা ছিল কিভাবে প্রসেসটা হচ্ছে সেটা আপনাদেরকে বোঝানো, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আই এম নট শিওর। আপনারা এটা প্র্যাকটিস করে আমাকে বলতে হবে যে আমি আপনারা বুঝছি, নাহলে আমি আবার রিভিউ করতে হবে ব্যাপারটা।
বুঝছি স্যার, আমি বুঝছি স্যার স্যার, বুঝতে বাট পারছি। ব্যালেন্স শিটটা একটু কঠিন মনে হচ্ছে স্যার, রিসিভ আচ্ছা। পেমেন্টটাই। তাহলে আমি সময় কম, রিপোর্টটা কিভাবে করবেন এখানে রিপোর্ট করার কথা বলা আছে একটা প্রশ্নের মধ্যে, বিতে বলা আছে রিপোর্টিং। হ্যাঁ, এগুলো তো আমি আসলে আপনাকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু আপনারা যদি কম্পিটিশনটা যদি মনোযোগ আবার করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? এটা এইভাবে ছেড়ে ছেড়ে দিয়ে না, এটা বাসায় বসে করবেন, অবশ্যই হাতে কলমে করবেন, একদম একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো রিপোর্টিংটা কিভাবে করবো, রিপোর্টিংটা আমি একটু আলোচনা করি, খুব কম সময় আছে হাতে। এখন রিপোর্টিং করছে স্মিথকে, মিসেস স্মিথকে তার অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট করতেছে টু স্মিথ। রিপোর্টিংটা কিভাবে লিখবেন, ইটস ভাইটাল। যদি প্রশ্নে এরকম আসে, আমাদের আসতেই পারে, আমাদের রিপোর্টিং সিস্টেমটা জানতে হবে, রিপোর্টিংটা কিভাবে লিখবো, ভাষাটা কেমন হতে পারে। দেখেন, from assistant to Mrs. Smith, subject proposed working capital policy changes. The answer should be set out in report format and include the following key points. আপনারা কিছু key point তখন উল্লেখ করে দিতে হবে। Comment that cash flow is improved by almost a quarter for £1 million in the proposed changes are made. এগুলোর ভিত্তিতে আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্টটা দেখেন, আমি জাস্ট বলে আছি এই জন্য যে আপনাদের মাথায় জিনিসগুলো কাজ করে। কি বলছে, কমেন্ট দ্যাট দ্য ক্যাশ ফ্লো ইজ ইমপ্রুভড বাই অলমোস্ট a quarter of a million pounds if the proposed changes are made. তারা বলছে problems appear to have arisen because trade receivables and inventory control have not been adequate for increased levels of turnover. The liquidity to current ratio was 0.95:1. The current ratio আমাদের কত হওয়া উচিত? তো সেটা আমাদের যে রেশিও অ্যানালিসিস যে করছিলাম ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে, ওই কথাটা কিন্তু 2:1 ছিল না কারেন্ট রেশিও। এখানে বলছে লিকুইডিটি কারেন্ট রেশিও ওয়াজ 0.95:1. All current assets to trade and other payables will be around আগে যেটা ছিল 0.95:1 will be around 1.2:1 under both options. Previously ratio looks to improve even perversely, ratio looks to improve even if the entity takes no action and causes an overdraft. This is because of high receivables and inventory levels. Morale, high current assets do not mean high cash. Cash ratio perhaps a better measure. এই যে কমেন্টগুলো যে আমি পড়তেছি, এটাতে কিন্তু আপনাদের মাথায় কাজ করা উচিত যে আমরা আগে যে এই চ্যাপ্টারগুলো পড়লাম ওয়ার্কিং ক্যাপিটালে, কিভাবে কাজ করে জিনিসগুলো, কিভাবে এটা ইম্প্যাক্ট দেয়। The morality কি আবার পড়ি, high current assets do not mean high cash. Cash ratio perhaps a better measure. The receivables days last year was 45. A receivable days টা 45 বের করছে, কেন বের করছে? রেশিও অ্যানালিসিস যে আমরা রিসিভাবলস টা যেভাবে বের করতাম ঠিক এভাবে ওরা 45 ডেজ টা বের করছে এখানে। Forecast to rise 53. এই যে আমরা তো 53 তে ফোরকাস্টের মধ্যে হিসাব একটু আগে করলামই। Ratio receivable days last year was 45, forecast to rise 53 on current policies despite official terms being 30. Entity could perhaps look to improve its credit control before offering discounts. That was the trade payables days were 46, forecast to rise to 52. Are discounting being ignored? Our relationships maybe suppliers being threatened? দেখেন রেশিওটা কিভাবে ইম্প্যাক্ট করে, এটার সঙ্গে কানেকশন কিন্তু আপনারা এভাবে খুঁজবেন। কিন্তু এখানে খুব সুন্দর রিপোর্টিং করা আছে, এগুলা বলে দিচ্ছি এই জন্যই যাতে মাথাটা কাজ করে, মাথাটা আমাদের আমরা চিন্তা করতে পারি, চিন্তার অপশনটা এসএমএ থেকে বলছিলাম স্যার। বলেন স্যার 10 মিনিট এক্সটেন্ড হয়ে গেছে স্যার। 10 মিনিট যখন এক্সটেন্ড হয়েছে আরো 3 মিনিট এক্সটেন্ড করতে কোনো অসুবিধা আছে? না স্যার করেন স্যার। আপনার আজকে মেইলে কিন্তু আপনার 10টা 15 মিনিট লিখছেন, আই ডোন্ট নো ওয়াই। সো আমি মেইলে পাচ্ছি 10টা 15 মিনিট ক্লাস করা যাবে। তাহলে এডিটে ভুল হয়েছে আর কি। সো ইটস মাই অপশন, থ্যাংক ইউ। আমাকে আরো 5 মিনিট সময় দেন, আমি শেষ করে দিচ্ছি। ওকে জি, তারপরে দেখেন স্টুডেন্টসরা, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, dramatic increase in inventory levels forecast. কি বলছে এটা? Dramatic increase in inventory levels forecast 50 days last year, 71 days forecast this year. If change implemented, inventory will still be 67 days. তারপর অপারেটিং প্রফিট পার্সেন্টেজ forecast to fall to 25.5%. আমি হিসাব করে দেখেছি ওরা যেটা লিখছে এটা
এটা কিন্তু পারফেক্টলি ওরা যে রেশিও অ্যানালাইজ করে আমি দেখেছি এই হিসাবটা। সো আপনারাও দেখিন প্লিজ একটু বাসায় বসে বসে, তাহলে আপনাদের একদম ক্লিয়ার হবে। Also operating profit percentage forecast to fall 25.5%. স্যার আমাদের করতে গেলে পরে আসতে হবে স্যার। হ্যাঁ ডেফিনেটলি, আমি তো প্রথম দিন থেকে বলেছি you should not miss any of the chapter of this subject from chapter 2 to chapter 18. Every chapters are related with one each another. So এটা একটা ধারাবাহিকতা আছে, কিন্তু ধারাবাহিকভাবে পড়লে আপনারাও খুব ইন্টারেস্ট ফিল করবেন, তখন বুঝতে ভালো লাগবে, করতে ভালো লাগবে। যারা আগে ক্লাসগুলো মিস করছেন, আই এম সরি, ইউ আর আনফরচুনেট, বা যারা রেগুলার করেছেন আই এম শিওর আপনারা খুবই আনন্দ পেয়েছেন ক্লাসগুলোতে। তারপর আসেন, if change in implemented a fall probably acceptable if cash flow improved and overdraft interest rate. Non-financial factors include relationships with customers and suppliers. Other financial factors is increase in turnover if in turnover sustainable. এই হচ্ছে কি মোটামুটি মানে রিপোর্টে যে কিভাবে করতে হবে এবং আপনার অ্যানালাইসিস গুলো কিভাবে দিবেন, এগুলো কিন্তু ভেরি ভাইটাল পয়েন্ট। জানি না আপনারা আজকে কত নিতে পারছেন, বাট দিস চ্যাপ্টার ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল। আপনারা ওয়ার্কিং ক্যাপিটালের প্রথম যে পার্টটা আছে চ্যাপ্টার বোধহয় মানে কত চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল শুরু হয়েছিল 14 থেকে নাকি? জি স্যার। চ্যাপ্টার 14 থেকে 1 বাই 1 আগেলে আপনাদের খুবই এটা ইন্টারেস্টিং হবে। সো চ্যাপ্টার 14টা ভালোভাবে না করলে আপনি চ্যাপ্টার 16 এসে দেখেন রেশিওনেসটা আমরা এখানে আবার লাগাচ্ছে, সব জায়গাতে লাগবে ইনফ্যাক্ট। সো দিস ইজ দ্য থিং। এই ছিল আজকের মোটামুটি ক্লাস। হ্যাঁ, এই আজকের মোটামুটি ক্লাস ছিল। তো যেভাবে বললাম সেভাবে পড়বেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এখানে শেষ করতে হচ্ছে। I hope you have enjoyed the class. কালকে আবার ক্লাস কালকে আছে মনে হয় স্যার। জি সরি, বুঝতে পারিনি কথাটা। কালকে কি ক্লাস কল করছেন স্যার? আগামী না, কালকে F1 ক্লাস F1 R1 ক্লাস আছে। এখন ক্লাস আছে আপনাদের? না স্যার, আগামী কাল। ও না, আমার নাই, অন্য স্যার অপারেশন লেভেল স্টুডেন্টদেরকে একটু বলছিলাম স্যার। জি বলেন। স্যার আগামীকাল ওনাদের F1 ক্লাস আছে 4টার সময় স্যার। শুনছেন আপনারা? F1 ক্লাস ওরা মেল পাঠাইছে। জি স্যার, মেল পাইছি স্যার, মেল পাইছি। ওকে। R1 আর অনেকটা কথা ছিল, ওটা হবে না আর কি স্যার। এবার হবে না, পরের দিন দিছেন দেখলাম। হ্যাঁ স্যার, নিতে পারবে না পরের দিন, না রবিবারে। স্যার আমি ছোট্ট একটা জিনিস বুঝি নাই স্যার, একটু যদি স্যার শিওর বলেন আমাকে। এক্সাম্পল 2 এর সলিউশনে স্যার আছে এই বিষয়টা। জি এখানে স্যার এই যে ওয়ার্কিং 2 তে 22,000 আর এই যে 13,000, এই যে আমার পারচেজ ইন দা মান্থ, এই 22,000টা আমি স্যার বুঝতেছি না, মানে বেশ সময় ব্যয় করছি কিন্তু বুঝতে পারি নাই। ও এটা খুব সিম্পল। যে মাসে ওটা কি পারচেজটা না? জি স্যার, পারচেজটা যে মাসে এখানে প্রশ্নে বলা আছে যে মাসে পারচেজ করবে, হ্যাঁ জি স্যার, কি বলা আছে? ওই মাসে স্যার 50% দিতে হবে, পরের মাসে 50%। 50% এই মাসে বাকি 50% পরের মাসে। জি স্যার। তো 22,000 টাকা 50% 11,000 টাকা এক মাসে, তারপরে মাসে আরো 11,000 টাকা, এরকম কিছু হবে আর কি। এটা না স্যার, এই যে উপরেরটা ওয়ার্কিং 2 তে স্যার প্রথমে বলছে যে কস্ট অফ প্রোডাকশন আছে 50,000 আর ম্যাটেরিয়াল আছে 40% স্যার 20,000, কিন্তু বলতেছে পারচেজ ইন দা মান্থ আছে 22,000, তারপর 13,000 আর 20,000। এইটা স্যার একটা বুঝলে পরের গুলো বুঝতাম স্যার। তো কত পৃষ্ঠা বলেন তো আপনারটা? স্যার 714 পৃষ্ঠায়। 714 পৃষ্ঠা না? জি স্যার। হ্যাঁ 714 পৃষ্ঠাতে আপনার দেখেন জানুয়ারি মাসে বই সামনে আছে না আপনার? জি স্যার, আমি বই সামনে আছে। হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 50 55 32,500 50,000। ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 40% অফ দা প্রোডাকশন কস্ট। তাহলে এটা 20,000 22,000 13,000 আর 20,000 এটা বুঝছেন? জি স্যার, পরের লাইনটা স্যার পারচেজ ইন দা মান্থ।
তো আমি ওখানে প্রশ্ন বলা আছে যে মাসে প্রোডাকশন ম্যাটেরিয়াল লাগবে তার আগের মাসে ম্যাটেরিয়াল কেনা হবে, প্রশ্ন বলা আছে যেটা। আমরা স্যার বন্ধ করে দিচ্ছি স্যার, আসলে আমরা স্যার সকাল 10টা থেকে অফিসে আছি স্যার। হ্যাঁ, স্যার, সামনের ক্লাসে স্যার এটা যে মাসে প্রোডাকশন হবে সে তার আগের মাসে কিনতে হবে, ওই জন্য ফেব্রুয়ারি মাসে 22,000 টাকা, জানুয়ারি মাসে কিনতে হচ্ছে, মার্চে 13,000 টাকা, জানুয়ারি মাসে কিনতে, ফেব্রুয়ারি মাসে কিনতে হচ্ছে, এপ্রিলে 20,000 টাকা, মার্চে কিনতে হচ্ছে। এই হচ্ছে কথা। জি স্যার। থ্যাংক ইউ, বুঝছেন? আচ্ছা আমি আপনাকে বলে দিব বিপুল ভাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, আমাদের জন্য দোয়া করবেন, আপনার সবাই বাসায় পড়েন, কোনো অসুবিধা নেই, আমিও আছি আপনার সঙ্গে, সবসময় থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।